আজ নীরেন্দ্রনাথ চক্রবর্তী বেঁচে থাকলে বোধহয় আবার প্রশ্ন করতেন, ফিরাবে বিমল চক্ষু, কোন দিকে ফিরাবে, কোনখানে যাবে। একদিকে তাকালে দেখছি বাংলাদেশিদের অনায়াসে এ রাজ্যের ভোটার হয়ে যাওয়ার উদ্বেগজনক দৃশ্য, আরেকদিকে তাকালে দেখছি ভিন রাজ্যে বাংলা ভাষীদের ওপর অত্যাচারের মর্মান্তিক ছবি, যা প্রতিদিন সংখ্যায় বাড়ছে। আর তা নিয়ে প্রশ্ন তো তুলতেই হবে। প্রথম প্রশ্ন, বাংলা বললেই ভিন রাজ্যে বিপদে বাঙালি, আর নিজের রাজ্যে বাঙালি পরিচয় হাইজ্যাক করছে বাংলাদেশিরা। এই শাঁখের করার থেকে কবে উদ্ধার পাবে সাধারণ মানুষ? দ্বিতীয় প্রশ্ন, গোয়ালপুকুরের ভোটার তালিকায় বাংলাদেশির নাম, বাংলাদেশের পাসপোর্টধারীদের কাছে একাধিক ভারতীয় পরিচয়পত্র। রাজ্য জুড়ে এরকম কত ভুয়ো ভোটার ছড়িয়ে কবে সামনে আসবে সেই তথ্য? আদৌ কি আসবে? তৃতীয় প্রশ্ন, বাংলাদেশে যে ছিল অঙ্কিতা, পশ্চিমবঙ্গে সেই হয়ে গেছে চুমকি। নকল বাবা মা সাজিয়ে ইতিমধ্যেই পেয়ে গেছে আধার, প্যান, ব্যাংকের পাসবই। অবশেষে গ্রেফতার করলো পুলিশ। কিন্তু রাজনৈতিক মদত ছাড়া এত কিছু কি আদৌ সম্ভব? চতুর্থ প্রশ্ন, আমাদের ইন্ডাস্ট্রি ছোট হয়ে গেছে, তাই হয়তো রাজনীতির সঙ্গে যুক্ত থাকাটা অপশন। 21-এর মঞ্চে তারকা সমাবেশ নিয়ে বিস্ফোরক তৃণমূলেরই বিধায়ক চিরঞ্জিত। বারাসাতে 3বারের তারকা বিধায়কের এই মন্তব্যে কতটা অস্বস্তি বাড়ল শাসকের? পঞ্চম প্রশ্ন, বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে নতুন দল তৈরির হুঁশিয়ারি ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। দলকে দিলেন ডেডলাইন, আগে ইস্তফা দিন, পাল্টা জয়প্রকাশ মজুমদার। সংখ্যালঘু অঙ্কেই কি বারবার অস্বস্তিতে পড়েও হুমায়ুন প্রসঙ্গে নমনীয় থাকে তৃণমূল? তবে শুরুতেই দেখাবো একদিকে বাঙালি নির্যাতন, অন্যদিকে ভুয়ো ভোটার, তোলপাড় রাজনীতি। দেখুন, এ রাজ্যে ঢুকে রুজি রুটিতে ভাগ বসাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। আবার ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলা বলায় পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কপালে জুটছে বাংলাদেশি সন্দেহে হেনস্থা, নিগ্রহ, মারধর। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এখন উভয় সংকটে। করবেন তো কি করবেন, যাবেন তো কোথায় যাবেন? এগুলো কিছু করার নেই, কারণ এটা বাস্তব, এটা সম্পূর্ণ বাস্তব। আজকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আজকে ভারতে তাদের অনুপ্রবেশ, এটা বহু বছর ধরে চলছে। ভারতকে এবং মূলত পশ্চিমবঙ্গকে ভীষণভাবে শোষণ করছে এই অনুপ্রবেশকারীরা, যারা রাজ্যের ভালো চান না, দেশের ভালো চান না, সেরকম কিছু রাজনৈতিক নেতা যারা এই সমস্ত আশ্রয়গুলো দিচ্ছেন এবং সকলের ক্ষতি করছেন। কোথাও দেখা যাচ্ছে কোনো ব্যক্তির এক পকেটে বাংলাদেশের পাসপোর্ট, তো আরেক পকেটে ভারতের ভোটার কার্ড। কোথাও বাংলাদেশের অঙ্কিতা, ভারতে ঢুকে চুমকি হয়ে যাচ্ছে। কোথাও বাংলাদেশের নুরুল, ভারতে এসে হচ্ছে নারায়ণ। যারা অমুসলিম হয়ে বাংলাদেশে অত্যাচারিত হয়েছেন মুসলিমদের দ্বারা, তারা এই দেশে শরণার্থী। যেসব এর বাইরে যারাই আসবে, তারা এই দেশের জন্য অনুপ্রবেশকারী বলে গণ্য হবেন। তাদেরকে আমরা পুশব্যাক করব, তাদেরকে আমরা সরিয়ে দেব। আবার এর ঠিক উল্টো দিকে পেটের টানে ভিন রাজ্যে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে এ রাজ্যের মানুষকে। বাংলাভাষী হওয়ায় বাংলাদেশি সন্দেহে কোথাও তাদের আটক করে রাখা হচ্ছে, কোথাও মারাত্মক হেনস্থার শিকার হতে হচ্ছে। কোথাও যাকে আটকানো হচ্ছে বা হয়রান করা হচ্ছে তিনি ধর্মে হিন্দু, কুচবিহারে বা উত্তর বাংলার জায়গায় গিয়ে বলছে আমরা রাজবংশীদের পাশে, আর অন্য রাজ্যে গিয়ে রাজবংশীদের হয়রান করছে। রাজবংশী তো হিন্দু। এখানে মতুয়াদের কাছে গিয়ে বলছে আমরা মতুয়াদের পাশে আছি, অন্য রাজ্যে মতুয়াদের বলছে অনুপ্রবেশকারী বাংলাদেশি বলে সেখানে হ্যারাস করছে। এই যে দ্বিচারিতার রাজনীতি বিজেপি করছে, ভয়ঙ্কর পরিবেশের দিকে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, এই সংকটে বৈধ পশ্চিমবঙ্গবাসী কি করবে? বাংলার মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক, গরিব, তার বাপ ঠাকুরদার কাগজ খুঁজছে। যত গরিব তত তার কাগজের জোর কম। মমতা ব্যানার্জি পারবে না, এখন নাটকবাজি করার জন্য করছে। কখনো ধর্ম, কখনো ভাষা ভাগাভাগি করে দাও, হয় বিজেপির লাভ, নাহলে তৃণমূলের লাভ। বাংলার মানুষ রুখবে, এসব ফরমান মানি না। বাংলাদেশি আর বাংলা ভাষী, পশ্চিমবঙ্গবাসী আর বাংলাদেশি সব বাংলার মুখোমুখি মিলেমিশে একাকার করে দিয়েছে। তার জন্য কি হচ্ছে, সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ তাদের বিপদ নেমে আসছে। কিন্তু এরই মধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে বুধবারও সংসদ ভবনে মকরদ্বারে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সাংসদরা। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, আর কতদিন এই জিনিস বাঙালিকে সহ্য করতে হবে? প্রত্যেক দিন পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে বাংলা ভাষীদের ওপর নির্মম অত্যাচারের তালিকা প্রতিদিন দীর্ঘতর হচ্ছে। এই অনুষ্ঠানে আপনাদের দেখাবো চেন্নাইয়ের ছবি। প্রতিদিন এই ধরনের ফুটেজ সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছেন অথবা আমাদের প্রতিনিধিরা তুলে ধরছেন। আবার দেখুন, উল্টো দিকে বেআইনি অনুপ্রবেশের সমস্যা এই জায়গায় পৌঁছেছে যে একের পর এক ঘটনা সামনে আসছে যেখানে বাংলাদেশি পাসপোর্টধারীদের হাতে পৌঁছে যাচ্ছে একাধিক ভারতীয় পরিচয়পত্র। যেমন ধরুন, উত্তর দিনাজপুরে এই বাংলাদেশি পাসপোর্টধারীদের নাম রয়েছে এই রাজ্যের ভোটার তালিকায়। আবার এই অনুষ্ঠানে দেখাবো এক মহিলাকে, বাংলাদেশে যার নাম ছিল অঙ্কিতা এবং এ রাজ্যে এসে নকল বাবা মা সাজিয়ে তিনি হয়ে গেছেন চুমকি। এবার আসবো রাজনীতির কথায়। আমার প্রথম বক্তা স্টুডিওতে খানিকক্ষণের মধ্যেই ঢুকবে, এই মুহূর্তে টেলিফোন লাইনে আছে। দেবাংশুকে বলবো যে বাংলা ভাষীদের ওপর অত্যাচারের ঘটনায় তৃণমূলের সরব প্রতিবাদ অত্যন্ত জরুরি এবং অভিনন্দনযোগ্য। কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলের সেই 2004, 2005 বা তার পরের কটা বছরের সেই যে সক্রিয়তা, সেটা বাঙালি কবে দেখবে? দেবাংশু। দেখুন, প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশকে কেউ সমর্থন করে না, না তৃণমূল কংগ্রেস সমর্থন করে, না তৃণমূল কংগ্রেস আগে করেছে, না তৃণমূল কংগ্রেস আজ করে। এবং অনুপ্রবেশ সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেটা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার মিলিতভাবে সমস্ত বর্ডার স্টেটে দেখা উচিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে রোহিঙ্গা ইস্যু, আপনি শুধু সুমনদা সার্চ করে দেখুন, লাস্ট ঝাড়খণ্ডের ইলেকশন, দিল্লির ইলেকশন, বাংলার ইলেকশন, এই 3-4টে রাজ্য বিজেপির এমন আছে, সেই সবকটা রাজ্যে বিজেপি রোহিঙ্গা মুসলমানদের ইস্যু তোলে এবং সেখানকার বিরোধী রাজনৈতিক দলকে আক্রমণ করে। দিল্লিতে কেজরিওয়ালকে আক্রমণ করেছে তিনি নাকি রোহিঙ্গা মুসলমানদের শেল্টার দিচ্ছেন বলে। ঝাড়খণ্ডে জেএমএম এর হেমন্ত সোরেনকে আক্রমণ করেছেন, তিনি নাকি শেল্টার দিচ্ছেন। আবার বাংলাতে একইভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হয়। তো বাংলায় আমি বলছি সেই জবাব দেবাংশু তুমি দিও, কিন্তু আমার প্রশ্নটা রোহিঙ্গা মুসলমান কোট অ্যান্ড কোট তুমি যেটা বলছো, বিজেপি নেতারা বা শুভেন্দু অধিকারী বলছে, আমার প্রশ্ন সেখানে নয়। আমার প্রশ্ন অবৈধ, তিনি হিন্দু হতে পারেন, আই রিপিট, তিনি হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, বেআইনিভাবে বর্ডার ক্রস করে এই রাজ্যে আসছে এবং এই রাজ্যের সেই ঘটনাও দেখাবো। কাল পরশু এই রাজ্যের পুলিশের হাতেও ধরা পড়ছেন তারা। আমি ধর্ম নিয়ে রোহিঙ্গা মুসলমান পরিভাষায় যাচ্ছি না, আমি অবৈধ অনুপ্রবেশকারী বলছি, যে আর ধর্ম হিন্দুও হতে পারে, মুসলমানও হতে পারে, অন্য ধর্মও হতে পারে। এক্স্যাক্টলি সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনকে যে আপনারা উদাহরণ তুলে ধরেন, বিরোধীরাও বলে, সেই দিনকে তার বক্তব্য কি ছিল? সেদিন পার্লামেন্টে তিনি এই কথাটা কেন বলেছিলেন? সেই দিনও সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রেসপন্সিবিলিটি ছিল, আজও সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রেসপন্সিবিলিটি আছে। বর্ডারটা আমাদের হাতে নয়, রাজ্য সরকারের হাতে নয়, কোনো বর্ডারই নয়। আসাম সরকারের বর্ডারও আসাম সরকারের হাতে নয়। কিন্তু দুঃখের বিষয় সুমনদা, আপনি আমাকে একটা কথা বলুন, আমি এখন কয়েকটা নাম বলছি, এদের মধ্যে মুসলমান বাংলাদেশি কারা হতে পারে? একটু বিজেপি প্রতিনিধি যিনি আছেন বলবেন। সুজন সরকার, কৃষ্ণা ঘোষ, অসীম সরকার, প্রেম রাজবংশী, দেবাশিস দাস, পিন্টু দত্ত, শ্যাম দলপতি, আমার কাছে এরকম 100টা লিস্ট আছে, নাম বললে শেষ হবে না। এরা কেউ কিন্তু বাংলাদেশি মুসলমান নয়, এরা বরঞ্চ পশ্চিমবঙ্গের ভারতবর্ষের বৈধ নাগরিক। এবং বিজেপি যে ন্যারেটিভটা সেট করার চেষ্টা করছে যে যারা বাঙালি এবং যারা বাঙালি মুসলিম, যারা বাঙালি হিন্দু, তারা কখনো এক হতে পারে না, বাংলাদেশি মুসলমান এক হতে পারে না। কিন্তু যাদেরকে বিজেপি মারছে বিভিন্ন রাজ্যে, তাদেরকে কিন্তু ধর্ম দেখে মারছে না, তাদের হিন্দু মুসলমান জানতে চাওয়া হচ্ছে না। হিন্দু হলেও মার খাচ্ছে, মুসলমান হলেও মার খাচ্ছে, শর্ত একটাই, মুখের ভাষা বাংলা। এই যে নামে আমি বলছি দেবাংশু, এর জবাব কেয়া দেবে, কিন্তু আমি বলছি আমি তোমার সঙ্গে একমত যে প্রাইমারিলি একেবারে সীমান্তের দায়িত্ব নিঃসন্দেহে কেন্দ্র এবং বিএসএফ এর, কিন্তু এইখানে যদি জাল পরিচয়পত্রের ইন্ডাস্ট্রি গড়ে ওঠে এবং শুধু অন্য রাজ্যে এখান থেকে জাল পরিচয়পত্র নিয়ে চলে যাচ্ছে তা নয়, এ রাজ্যের পুলিশও তাদের ডবল সক্রিয়তার সঙ্গে তাদের গ্রেফতার করছে এবং করতে হচ্ছে। তার কারণ এখানে একটা প্রায় কুটির শিল্প গড়ে উঠেছে জাল ভোটার আইডি, জাল আধার এবং অন্যান্য পরিচয়পত্রের। এক্স্যাক্টলি সুমনদা, আমি এটাই বলছি, রাজ্য পুলিশ যেখানে যেখানে খবর পাচ্ছে নিজেদের সোর্সের মাধ্যমে,
সেখান থেকে তো অলরেডি রাজ্য পুলিশও গ্রেফতার করছে। ফলে আমাদের ইন্টেনশন নিয়ে তো কোনো প্রশ্ন নেই। এর আগেও আজকেও শুধু নয়, আজ থেকে 5-6 মাস আগেও কোন একটা স্টেশন থেকে 4 জন অবৈধকে গ্রেফতার করা হয়েছিল যাদের কাছে ফেক জাল কার্ড ছিল, সেটা রাজ্য পুলিশেরই স্পেশাল টাস্ক ফোর্স অ্যারেস্ট করেছিল। ফলে আমরা আমাদের রাজ্যের ওপরে বাইরে থেকে আসা কোনো বার্ডেনকে চাপতে দিতে রাজি নই যারা আমাদের দেশের নাগরিক নয়। এটাও আমাদের ক্লিয়ার স্ট্যান্ড, কারণ আমাদেরও পরিষেবা দিতে হয়, আমাদেরও অর্থনৈতিক ভারসাম্য রেখে রাজ্য চালাতে হয় যেখানে কেন্দ্র টাকা দিচ্ছে না। কিন্তু তারপরে উল্টে যদি দেখা যায় যে শুধু পলিটিক্স করবে বলে ইচ্ছাকৃত বর্ডার লুজ করারও কাজ চলছে কোথাও কোথাও, সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন উঠবে যে আমি বর্ডারও লুজ করব, আমি স্ট্রংলি পাহারা দেব না। এই জবাব কেয়া দেবে? দেবাংশু, তুমি স্টুডিওতে চলে এসো। কিন্তু আমার প্রশ্নটা একই রইল যে আমি শুধু তৃণমূলের অবস্থান এবং নৈতিক অবস্থান, আদর্শগত অবস্থান নিয়ে প্রশ্ন তুলিনি। আমি প্রশ্ন তুলেছিলাম যে অনুপ্রবেশ, অবৈধ বেআইনি অনুপ্রবেশের বিরুদ্ধে আন্দোলন কোথায়? সেই আন্দোলন ঠিক যেরাম 21-এর মঞ্চ একেবারে সঠিকভাবে তৃণমূল বাংলাভাষীদের ওপর এই দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে অত্যাচার নিয়ে সরব হয়েছে, সেই রকম আন্দোলন কোথায়? রাস্তায় নেবে অনুপ্রবেশের বিরুদ্ধে গলা ফাটাচ্ছে কোথায় তৃণমূল কংগ্রেস? আমি এই বিতর্ক আরও চলবে, দেবাংশু আসবে, কিন্তু তার আগে দ্রুত আপনাদের সামনে রাখবো বাংলাভাষীদের। আবার বলছি, আজকে হরিয়ানার গুরগাঁওতে বাংলা পরিযায়ী শ্রমিকদের কোচবিহারের তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় সোশ্যাল মিডিয়ায় একটা ছবি আপলোড করেছে, আমি সেই ছবি দেখাবো। পাশাপাশি বলবো এই ছবি কিন্তু ক্রস ভেরিফাই করার এখনও আমরা সময় বা সুযোগ পাইনি। মারাত্মক ফুটেজ, কিন্তু এই ফুটেজ যদি সত্যি হয় ভয়ঙ্কর ফুটেজ। কিন্তু আমি বলছি এই ফুটেজ সত্যি মিথ্যের ব্যাপার না, ঘটনা ঘটছে, এটা বহু রাজ্য থেকে আসছে। এমনকি অবিজেপি রাজ্য তামিলনাড়ু, যেখানে স্ট্যালিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ একজন নেতা, কিংবা পাঞ্জাব, কিছুদিন আগে গত পরশুদিন আপনাদের দেখিয়েছি সেই ছবি যেখানে অরবিন্দ কেজরিওয়ালের দল শাসন করছে, সেখান থেকে আসছে। তামিলনাড়ুর ছবি দেখলেও শিউরে উঠতে হয়। কি হচ্ছে? কেন রাজ্যে রাজ্যে এই বাংলা ভাষীদের ওপর অত্যাচার নেমে আসছে এবং নির্মম অত্যাচার নেমে আসছে? আমার পরের প্রতিবেদন। নির্বিচারে বেধড়ক মারতে মারতেই গাড়িতে তোলা হচ্ছে, ভয়ঙ্কর আর্তচিৎকার, রেহাই দেওয়ার অনুরোধ, কিন্তু মার থামছে না। শেষমেশ জোর করে ঠেলে ঢোকানো হলো গাড়িতে। সোশ্যাল মিডিয়ায় এই ভয়ঙ্কর ভিডিও পোস্ট করেছেন প্রাক্তন সাংসদ ও তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়। তিনি লিখেছেন, বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় গুরুগ্রাম থেকে কোচবিহারের একজন পরিযায়ী শ্রমিক এই ভিডিওটি পাঠালেন। সেখানে বাংলাভাষী কিছু মানুষকে বাংলাদেশি সন্দেহে অমানবিকভাবে পুরুষ মহিলা নির্বিশেষে হরিয়ানা পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। ধিক্কার জানাই। তবে এবিপি আনন্দ এই ভিডিওর সত্যতা যাচাই করেনি। মানুষকে পুলিশ রীতিমতো পিটিয়ে বাংলাভাষী মানুষদেরকে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে। সেই ভিডিওটা পাওয়ার পর আমরা খানিকটা আতঙ্কিত হয়ে উঠে আমরা যথাযোগ্য জায়গায় জানাচ্ছি এবং নিশ্চিতভাবে যে অত্যাচার পরিযায়ী শ্রমিকদের উপর হচ্ছে, বিশেষ করে বাংলার শ্রমিকদের যারা বাংলা ভাষায় কথা বলে, এটা কখনো মেনে যাওয়া যায় না। পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে আর যে প্রেম দেখাক তৃণমূল যেন না দেখায়, মমতা ব্যানার্জি যেন না দেখায়। ওনার বাঙালি প্রেম আর পরিযায়ী শ্রমিক প্রেম বাংলা দেখে নিয়েছে। তৃণমূল যখন দাবি করছে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ক্রমাগত হেনস্থার শিকার হতে হচ্ছে, তখন একই অভিযোগ সামনে এসেছে ইন্ডিয়া জোটের শরিক ডিএমকে শাসিত রাজ্য তামিলনাড়ু থেকেও। চলতি মাসের প্রথম সপ্তাহে চেন্নাইয়ে কাজে যান মুর্শিদাবাদের 9 বাসিন্দা। অভিযোগ, বাংলা ভাষায় কথা বলায় তাঁদের বেধড়ক মারধর করা হয়, একজনের হাত ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। প্রাণ বাঁচাতে জেলায় ফিরতে বাধ্য হয়েছেন তারা। আরএসএস বিজেপি রাজনীতি হচ্ছে ভাষার নামে, ধর্মের নামে তাদের উপরে আক্রমণ করা। মুখ্যমন্ত্রী কি বলেছেন? এই ভাষা আন্দোলন শুরু করব, 26-এর নির্বাচন পর্যন্ত করব। আর বিজেপি এটা করছে, তবে 26-এর নির্বাচনকে মাথায় রেখে বিজেপি আর তৃণমূল রাজনীতি করছে। ভারতবর্ষে এখনো গ্যাস চেম্বারটা হয়নি, কিন্তু বাঙালিদের ওপরে এই ক্যাম্পের যে ধারণা বসানোর চেষ্টা হচ্ছে, বাংলায় বললেই, বাংলা ভাষায় কথা বললেই তার সঙ্গে হিটলারের ঘটনার অনেক মিল আছে। পেটের দায়ে ঘর সংসার পরিজনদের ছেড়ে ভিন রাজ্যে যাওয়া, সেখানে কেন মাতৃভাষায় কথা বলার মাসুল গুনতে হবে? শুভেন্দু ভট্টাচার্য, রাজীব চৌধুরী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, নিঃসন্দেহে পাঞ্জাব বা অন্যান্য রাজ্য, অবিজেপি রাজ্য, তামিলনাড়ুর কথা বললাম, কিন্তু এখনও সংখ্যার বিচারে যদি দেখি, মহারাষ্ট্র, দিল্লি, অসম, হরিয়ানা, উড়িষ্যা, 5টা রাজ্যই, আমার পরবর্তী বক্তা কেয়ার কাছে আমার প্রশ্ন থাকবে, 5টা রাজ্যই বিজেপি শাসিত। এবং
কেন এই রাজ্যের বিজেপি জনপ্রতিনিধিরা এখন সংসদে অন্তত 12 জন লোকসভা রাজ্যসভা মিলিয়ে তাদের সদস্য, কেন এই বাংলা থেকে যারা বাংলার নেতা তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ডেলিগেশন নিয়ে যাচ্ছেন না? কেন এই রাজ্যগুলোতে ছুটে যাচ্ছেন না? আমি বলছি কোথাও একটা অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য বিজেপি যে আন্দোলন করছে, নিঃসন্দেহে সেই আন্দোলনের একেবারে যৌক্তিকতা আছে। ঠিক দেবাংশুকে যেমন বললাম, যেমন বাংলাভাষীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের যৌক্তিকতা আছে, সেটা যেরকম ঠিক তেমন অনুপ্রবেশ হচ্ছে এবং প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি অনুপ্রবেশ ইস্যুকে তুলে ধরছে, সেটাও ঠিক। কিন্তু পাশাপাশি এই ইস্যুতে কেন আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল তারা ডিনাইয়াল মোডে থাকবে? কেয়ার কাছে সব থেকে বড় প্রশ্ন এটাই থাকবে। সবার আগে বলি, বাংলা ভাষী যাদের বললেন আপনি সুমন, আমার ভালো লাগলো অন্তত আপনি তাদের ভারতবাসী বা পশ্চিমবঙ্গের বাসী বলেননি। তার কারণ বাংলা বললেই সে পশ্চিমবঙ্গ বা ভারতবাসী হয়ে যায়, এটা কোনো নিশ্চিন্ততা নেই। যারা সকালে উঠে যারা গোসল করে নাস্তা করে তারাও বাংলা কথা বলে, আর আমরাও বাংলা বলি, তফাৎ আছে হয়তো। হ্যাঁ, কিন্তু যারা গোসল করে নাস্তা করে তাদের কাছেও যদি বৈধ ভারতীয় পরিচয়পত্র, জাল নয় বৈধ থাকে, তিনি ভারতের নাগরিক, আমার আর তোমার মতোই। না, নিঃসন্দেহে, কিন্তু প্রমাণ করতে হবে তো। কিন্তু আমরা কি দেখছি যে 20 বছর আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2005-এ বলেছিলেন 1 কোটি অনুপ্রবেশকারী এই পশ্চিমবঙ্গে রয়েছে, তারা আজকে বছর 20 পরে কোথায় তারা গায়েব হয়ে গেল সুমন? নাকি ভোটার লিস্টে তারা সেদিয়ে গেছে? তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন যাদের এককালে অনুপ্রবেশকারী বলেছিলেন তারা এখন তার কাছে অত্যন্ত প্রিয়, তার ভোটার, তার প্রিয় কোর ভোট ব্যাংক। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। যে কয়েকটা নাম আমার পূর্ববর্তী বক্তা বললেন, আমি আবার কয়েকটা নাম বলছি যারা এই পশ্চিমবঙ্গে থেকে যারা নিজেদের নাম ওই ছিল বেড়াল হলো রুমালের মতন। 20শে নভেম্বর ধরা পড়েছিল বাংলাদেশের সালিম মতব্বর, তার এখানকার ছদ্মনাম রবি বর্মা। মেহবুব রাসেল রাহুল নামে বাগদা থেকে ধরা পড়েছিল। নুরুল হক ছদ্মনাম তার নারায়ণ অধিকারী, এটা আপনারাও টেলিভিশনে দেখিয়েছিলেন। তার আবার স্থানীয় তৃণমূল নেতার বাড়ি থেকেই তাকে পাওয়া গেছিল, এত সে কৃতকর্ম। মোহাম্মদ শরীফুল ছদ্মনাম বিজয় দাস, জঙ্গি শেখ সাদ রাডি এবং তার সঙ্গে আরও যে 8 জন ধরা পড়েছিল তারাও কিন্তু সবাই এখানে দুটো কেন্দ্রের ভোটার ছিল সুমন, এটা ভুললে চলবে না। শেখ সাদ রাডি এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার বলেই কি মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে এত তাদের আটকানো বা তাদের জন্য সেফগার্ড করা খুব ন্যায্য ইস্যু। কিন্তু এটা দিয়ে বিভিন্ন রাজ্যে 5টা বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পেটানোর জাস্টিফিকেশন তো করা যায় না। নাম হচ্ছে সালিম শেখ, তাকেও কিন্তু সে বাংলাদেশি, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আজকে চাপড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে একজন বাংলাদেশি, যার হাতে, আপনার প্রথম প্রশ্নটা ছিল, যার হাতে ভারতীয় ভোটার কার্ড বা ভারতীয় আধার কার্ড। কোথা থেকে তৈরি হচ্ছে? পশ্চিমবঙ্গ থেকে। আপনার এখানে শোতে আমরা দেখেছি যে কিভাবে, তাহলে পুরোটাও বলো যে রাজ্য পুলিশই তো গ্রেফতার করলো। আর উপায় নেই তো, এখন তো ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে গেছে, এখন টু বিগ টু হ্যান্ডেল। এরপরে এছাড়া বলি, এই যে ভিডিওটা দেখালেন, আমি সবার প্রথমে বলবো এই ভিডিওটার সত্যতা আমি জানি না, কারণ তৃণমূল যে মিথ্যাচার করে, এই অঞ্জলি শীল নামে তারা যে দেখিয়েছিল, এই অঞ্জলি শীলে নিজের মুখের কথাটা শুনুন। ফোন করছে মিডিয়া থেকে, তখন আমি শুনতে পারলাম। কি মনে হচ্ছে, এটা কি মানে কিরকম মনে হচ্ছে যে এতদিন ধরে আপনি তো বলছেন? আমি এটা নিয়ে আমি কিছু বুঝতেই পারলাম না যে কিসের জন্য এটা হইলো। আপনার বাড়ি কোথায় এমনিতে? আমার বাবার বাড়ি আসাম। আসামের কোথায়? আসামের ধুবড়ী ডিস্ট্রিক্ট। তো কত বছর হলো বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 25 বছর পার হয়ে গেছে, তাও আমি 25 বছর বললাম আর কি। তিনি হচ্ছেন অঞ্জলি শীল, আপনারা নিশ্চয় দেখিয়েছেন। অঞ্জলি শীল হচ্ছেন ফালাকাটার বাসিন্দা। তৃণমূল দাবি করেছে, মানে যার বিয়ে তার হুষ্টি পাড়াপড়শির ঘুম নেই মতন, তৃণমূল দাবি করেছে অঞ্জলি শীলের কাছে নাকি নোটিশ গেছে, এবং নোটিশটা ভুয়ো। ভাবতে পারেন, ছাপিয়ে আসাম ট্রাইব্যুনালের নামে ছাপিয়ে ভুয়ো নোটিশ পাঠাচ্ছে তৃণমূল। এতখানি চোর জোচ্চোরের দল, এবং তারা এখন কোন পর্যায়ে নেমে গেছে। এই উত্তম ব্রজবাসীকে যেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে নিয়ে দাঁড় করালো, এটা বোঝা বেরিয়ে গেছে, টার্নস আউট যে ওটা ফেক ছিল। উত্তম ব্রজবাসীর কাছে যে নোটিশটা গেছিল, অর্থাৎ এখন তুমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছো। তুমি বলছো যে উত্তম ব্রজবাসীর কাছে যে নোটিশ গেছিল সেটা ফেক, ঠিক? আচ্ছা, দ্বিতীয় বলছো এই যাকে দেখালে তার বক্তব্য, অঞ্জলি শীল, তার বক্তব্য ছিল যে অন্তত 30 বছর আগে তিনি আসাম থেকে বিয়ে করে আলিপুরদুয়ারে চলে এসেছেন এবং এনআরসির নোটিশ তাকে নাকি পাঠানো হয়েছে, সেই নোটিশ নাকি কোচবিহারের এসপি অফিসে এসছে বলে শোনা যাচ্ছিল। তুমি বলছো নোটিশটাই ভুয়ো। উনি বলছেন আমি নোটিশটাই পাইনি।
না পাননি, হতেই পারে, কিন্তু নোটিশটাই কোচবিহারের এসপির অফিস থেকে হয়তো যাবে, ব্যাকপ্যাকের অফিস থেকে নোটিশ ছাপিয়ে পাঠানো হচ্ছে। আমি আপনাকে বলছি এরপরে আরো বহু মানুষ যারা ধরুন আসাম থেকে এসছে, যারা বহু কাল আগে ধরুন অন্যান্য রাজ্য থেকে এসছে, তাদের কাছে এরকম বেছে বেছে তৃণমূল কংগ্রেস নোটিশ পাঠিয়ে এবং মিথ্যে ভিডিও পোস্ট করে তারা দেখাতে চাইবে। আর আমি বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার বাঙালির প্রতি প্রেম কোথায় যায়? যখন আমার পশ্চিমবঙ্গের শিক্ষকদের উপর পিঠে রুলের বাড়ি হয়, রুল যখন ভেঙে যায় তখন কোথায় যায়? কসবালা কলেজের মেয়ে থেকে শুরু করে করেয়া থেকে শুরু করে কামদুনি ধর্ষকরা যখন ছাড়া পেয়ে যায়, বাঙালি প্রেম কোথায় যায়? কোথায় যায় বাঙালি প্রেম যখন আমার রাজ্যের ডিএ যারা বাঙালি সরকারি কর্মচারী তাদের ডিএ দিতে টালবাহানা করে? বাঙালি প্রেম নাকি রোহিঙ্গা প্রেম না বাংলাদেশি প্রেম? এটার উত্তর এখন আমি বলছি সুমনদা, মানে এইরকম একজন মুখপাত্র হয়ে বিজেপির অফিসিয়াল তিনি বলছেন এটা নাকি ছাপানো, এটা নাকি ফেক। হ্যাঁ বলছি আমি বলছি সুমনদা, আমি বলছি আপনার কথা কি? না না আমি বলছি ফেক, আমি বলছি ফেক। এটা বলে শুনে নিজ, আপনি বলেছেন, অন্য কেউ বলে, দিলীপ ঘোষ বলেনি। আমি যেটা বলছি সুমনদা সেটা হচ্ছে এই ঘটনা ঘটার পর, উত্তম রাজবংশীর ঘটনাটা ঘটার পর আসাম সরকারের বহু মন্ত্রী বাইরে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখান থেকে এই বিষয়টা উত্থাপন করেছেন, আসামের সরকারের বহু মন্ত্রী এটা নিয়ে রিপ্লাই করেছেন। আসামের একজন মন্ত্রী বলে যেটা ফেক, আসামের মুখ্যমন্ত্রী বলে যেটা ফেক। আমি আমারটা বলি, দুজনই বলো 30 সেকেন্ড চলো দেবাংশু বলো। আমি বলছি সুমনদা, প্রত্যেকটা যে নোটিশ হয় সেই নোটিশে তো একটা ইস্যু নাম্বার হয়, সেই প্রত্যেকটা নোটিশের নাম্বারে তুই নাম্বারটা ভেরিফাই করে দেখে নেওয়া হোক না। কেয়াদিরা দরকার হলে আসাম সরকারকে দিয়ে প্রেস, একই তো দল, প্রেস কনফারেন্স করা যে ওটা ফেক নোটিশ, উল্টে আসাম সরকার বলেছে। দ্বিতীয় কথা, উনি বললেন যে তৃণমূলের মিথ্যাচার এই সমস্ত ফেক ভিডিও বানায়। পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম 2018 সালে এই বিজেপি অফিসিয়ালি সাউথ ইন্ডিয়ান মুভি স্ক্রিনশটকে বাংলায় মুসলিম দ্বারা হিন্দু অত্যাচারের ছবি বলে চালিয়েছিল, সেটা নিয়ে এফআইআর। এই রাজ্য সুমন সত্যি ভিডিওকে বলে ফেক ভিডিও, মোথাবাড়ি থেকে মালদা থেকে মহেশতলা সব বলে ফেক ভিডিও। এই রাজ্যে যখন মেয়েদের উপর অত্যাচার, যখন ভোট পরবর্তী হিংসা, সেগুলো মিথ্যা বলে, সেটা বলেন না। দুজনকেই আমি থামালাম, তার কারণ এইবার আপনাদের সামনে যে তথ্যগুলো আনবো সেইগুলো একেবারে এটা নিয়ে কোনো ডিসপিউট নেই, এটা ফেক, এটা এআই জেনারেটেড, এখনো কেউ বলেনি। তার কারণ হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট যার হাতে, ভারতীয়, আবার এইখানে ভোটার লিস্টে তার নাম এবং তার কাছে আধার, প্যান, ভোটার কার্ড, একটার পর একটা ভারতীয় পরিচয়পত্র একজন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারের কাছে। এই ঘটনা, একাধিক ঘটনা সামনে এসেছে। দেখুন, নাগরিক বাংলাদেশের কিন্তু ভোটার ভারতের। এক হাতে বাংলাদেশের পাসপোর্ট, অন্য হাতে ভারতের ভোটার কার্ড। কেউ জাল ভোটার বলতে পারেন, কেউ ভুতুড়ে ভোটার, যে নামেই ডাকুন না কেন। এই অভিনব ছবি ধরা পড়েছে উত্তর দিনাজপুরের গোয়ালপুখরে। অভিযোগ, চিকিৎসার জন্য বৈধভাবে পশ্চিমবঙ্গে এসে এভাবেই অবৈধভাবে ভোটার কার্ড বানানো হয়ে গেছে। বাংলাদেশের নাগরিকের নাম উঠে গেছে গোয়ালপুখরের ভোটার তালিকায়। ওনার সাথে তো আমার অনেক দিন হয় যোগাযোগ নেই, ওইটা কিভাবে করছিল এটা আমার বলতে পারবো না স্যার। নাম কৃষ্ণকান্ত বাইন, বয়স 45, ঠিকানা হাসান, গোয়ালপুখর 2 নম্বর ব্লক, উত্তর দিনাজপুর। মঙ্গলবার ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় গোয়ালপুখরের বাসিন্দা এক দম্পতিকে ঘিরে সন্দেহ হয় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কলকাতার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বা FRRO আধিকারিকদের। দম্পতির নাম কৃষ্ণকান্ত বাইন ও শিল্পী মণ্ডল। FRROর পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়েছে কৃষ্ণকান্তর পাসপোর্ট বাংলাদেশের, কিন্তু তার কাছে রয়েছে ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড। কৃষ্ণকান্ত স্ত্রীরও পাসপোর্ট বাংলাদেশের, কিন্তু তার কাছেও রয়েছে আধার কার্ড। চিঠিতে বলা হয়েছে নথি অনুযায়ী কৃষ্ণকান্ত স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন উত্তর দিনাজপুরের গোয়ালপুখর 2 নম্বর ব্লকের হাসান গ্রামে, যেখানে থাকেন কৃষ্ণকান্তের ভাই বিষ্ণুও। কিন্তু চিঠি অনুযায়ী সেখানে গিয়ে দেখা গেল কৃষ্ণকান্ত কিংবা তার স্ত্রী, বাচ্চা কেউই সেখানে নেই।
আমার পেছনে যে বাড়িটি দেখা যাচ্ছে এই বাড়ির ঠিকানা ব্যবহার করেই কৃষ্ণকান্ত বাইন তার সরকারি আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং বিভিন্ন সরকারি নথি এই বাড়ির অ্যাড্রেসকে ব্যবহার করে কিন্তু করেছেন, কিন্তু বাস্তবে দেখা গেলো এই বাড়িটি তার নয়। এখন কোথায় আছেন ওনারা? ওনারা বাংলাদেশেই আছে। এর মধ্যে কি কলকাতায় এসেছিল? হ্যাঁ, এর মধ্যে চিকিৎসার জন্য আমি আত্মীয়র মাধ্যমে শুনলাম যে আসছিল। টেলিফোনে কথা হয় না, টেলিফোনে তো কথা হয় না, এমনি দেখেন সুসম্পর্ক নাই সেরকম, এটা হলো কথা। কিন্তু যার কাছে বাংলাদেশের পাসপোর্ট তার নাম উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের ভোটার তালিকায় উঠল কি করে? উত্তর নেই ভোটার তালিকায় যিনি নাম তোলেন বা বাদ দেন সেই বুথ লেভেল অফিসারের কাছেও। এটা তো আমি জানতাম না, জানি না আমি। আর এ যে কবে উঠছে নাম ভোটার লিস্টে আমি বলতে পারবো না। লোকসভার পরে যদি কেউ ভোট না দেয় সেটাও আমাদের ছানবিন করা হয়। ইভেন 1 বছর ছানবিনও করা হয়েছিল যে কে কে ভোট দেয়নি এই লিস্টটা করো। আমরা সেইভাবে ভোটও আমরা পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরেও যে এই নামটা থেকে গেছে এটা আমিও বুঝতে পারছি না। এই ঘটনা প্রকাশ্যে আসতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অনিয়ন্ত্রিতভাবে রেশন কার্ড বিলি করা হয়েছে। এটা যদি নাগরিকত্বের একটা ভিত্তি ধরতে হয় তাহলে তো দেখা যাবে পশ্চিমবাংলার জনসংখ্যার চেয়ে দ্বিগুণেরও বেশি ভোটার হতে হবে। পশ্চিমবাংলাই হচ্ছে আধারের এবং ভোটার কার্ডের জাল ভোটার কার্ড, আধার কার্ড করার একটা বড় সেন্টার। কিছু এলাকায় কিছু বিচ্ছিন্ন ব্যতিক্রমী ঘটনা যুগ যুগ ধরে চলে এসেছে এবং তার জন্য বিএসএফই দায়ী, কারণ বর্ডারটা পাহারা দেয় বিএসএফ। এটা আজকের সমস্যা নয়, নতুন সমস্যা নয়, আর 2-4টে বিচ্ছিন্ন ঘটনা মানেই সেটা সামগ্রিকতা নয়। পরিচয়পত্রগুলি বাতিল করার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে চিঠি দিয়েছে কলকাতার ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস। চিঠিতে বলা হয়েছে, এটা স্পষ্ট হয়েছে যাত্রী এবং তার পরিবারের সদস্যরা জালিয়াতি করে ভারতীয় নথি তৈরি করেছিলেন। সূত্রের খবর, চিঠি পাওয়ার পরই অভিযুক্তদের ভারতীয় পরিচয়পত্র খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সুদীপ চক্রবর্তী, রুমা পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার পরের বক্তা সিপিএমের প্রতিনিধি বলেই বলতে হবে যে গত 6 দিনে দ্বিতীয়বার আজকে বামেরা বড় মিছিল করলো এই বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা নিয়ে। কিন্তু আজকে একটা ফান্ডামেন্টাল প্রশ্ন তুলে দিয়েছে যে ওই ছোট্ট 9 বছরের মেয়েটাকে কালীগঞ্জের ভোটের রেজাল্ট বেরোনোর দিন আমরা হারালাম, সেই তামান্না খাতুনের মা। তার ঘটনা এই আলোচনাতেই পরবর্তী সময় আসবে। তিনি বলছেন যে তামান্নার বাবাকে উড়িষ্যায় গিয়ে কেন কাজ করতে হয়েছে, কারণটা খুব পরিষ্কার। সেটা হচ্ছে যে মেয়েকে একটা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর জন্য, তার জন্য বেশি মজুরি লাগবে, যে মজুরি এই রাজ্যে তিনি পাচ্ছেন না, তাকে যেতে হয়েছে। আমাদের কথা খুব পরিষ্কার। দেখুন, বাংলার বাইরে গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকরা হেনস্থা হচ্ছেন, ভীষণ খারাপ। কিন্তু এই প্রশ্ন পাশাপাশি কি উঠবে না যে এই রাজ্য ছেড়ে বাইরে যাওয়ার প্রয়োজনটাই বা কেন হচ্ছে? শতরূপ, সুমন, এই প্রশ্ন 100 বার উঠবে, ওঠাই উচিত। কিন্তু তার পাশাপাশি এইটাও বলবো যে তা বলে প্রত্যেকজন বাঙালিকে পশ্চিমবাংলায় থাকতেই হবে, এবং যদি কোনোদিন কোনো বাঙালি পশ্চিমবাংলার বাইরে কাজ করতে যায় তাহলে তাকে বিজেপির হাত ধরে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে। আজকের এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তার উত্তর কখনো এইটাও হতে পারে না। কিন্তু তার বাইরে কেন পশ্চিমবাংলায়, বিশেষ করে গ্রামে আজকে কাজ নেই, এই প্রশ্ন তো আছেই আমাদের, এবং এই প্রশ্ন নিয়ে আমাদের চর্চা করতেই হবে। আজকে সরকারকে তার উত্তর দিতেই হবে। আমি একটা কথা বলছি, দেখুন, আজকের যেটা হচ্ছে সেটা খালি আজকের ঘটনা নয়, এর আগের দিনও বলার চেষ্টা করছিলাম। কখনো কৈলাস বিজয়বর্গীয় এই লোক ওরা চিড়ে খাচ্ছে মানে ওরা বাংলাদেশি, ওরা বাংলায় কথা বলছে তার মানে ওরা বাংলাদেশি। হেমন্ত বিশ্ব শর্মা বলে দিলেন যে সেন্সাসের সময় যে নিজের ফর্মে লিখবে তার মাতৃভাষা বাংলা, বুঝে নিতে হবে সে বাংলাদেশি। পরেশ রাওয়াল কখনো বলছেন যে মাছ খাচ্ছে তার মানে ওরা বাংলাদেশি। এইগুলো বলে বলে গত কয়েক বছর ধরেই আমাদের দেশ জুড়ে একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে উত্তর ভারতের বিশেষ করে কোনো পাড়ায় যদি কিছু বাঙালি শ্রমিক একটা বস্তিতে কি কোথাও ঘর ভাড়া নিয়ে থাকেন একটা মহল্লায়, তারা সামাজিকভাবে চিহ্নিত হয়ে যাচ্ছেন যে এটা বোধহয় বাংলাদেশি। এটা ভারতে এরকম একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে বিজেপির হাত ধরে, এটা অনস্বীকার্য। দ্বিতীয় কথা হচ্ছে এরা বিজেপির এরা কিন্তু এর একটা বাস্তবতাও আছে, সেটা হচ্ছে প্রচুর সংখ্যক মানুষ এই রাজ্যে এসে একাধিক, এই রাজ্যের পুলিশ ইডি বহুবার দেখা গেছে যে ভুয়ো পরিচয়পত্র নিয়ে এই রাজ্যে শুধু নয় বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে। আমি এই প্রসঙ্গেই আমি এর পরের কথাগুলো বলছি যদি আমি সময়টা পাই কাইন্ডলি।
দ্বিতীয় কথা হচ্ছে বিজেপিকে আজকেই উত্তর দিতেই হবে যে ভারতের মধ্যে, ভারতের ভূখণ্ডের মধ্যে যদি একজনও ইললিগাল বাংলাদেশি নাগরিক থেকে থাকে তাহলে তার জন্য দায়ীটা কে? সোজা বাংলা কথা, এইটার উত্তর দিয়ে তারপর বাকি সব কথা শুনবো। একটা লোকও যদি বর্ডার পার করে ভারতে ঢুকে থাকে বেআইনি পথে, তার জন্য দায়ীটা কে? তার দায়টা কি স্বীকার করে এরা বাকি কথাগুলো বলবে, নাকি সেই প্রশ্নটাকে উজ্জ্ব রেখে এদের বাকি ভাষণবাজি আমরা শুনবো? এবং যাদেরকে আজকে ধরে ফেরত পাঠানো হচ্ছে, এই প্রতিটা শনাক্তকরণ যদি জেনুইন হয়েই থাকে তাহলে কেন এরকম হচ্ছে যে প্রথমে একটা লোককে পুশব্যাক করে দেওয়া হচ্ছে, তারপরে এক্স্যাক্টলি শতরূপ জেনুইন তো নয়, তার কারণ তাতে ফেরত নেওয়া হতো না, দেওয়া হচ্ছে কেন? বিডিআর এর সাথে তারপরে বিএসএফ এর আবার ফ্ল্যাগ মিটিং হচ্ছে, তারপরে ভারত তাকে আবার ফেরত দিচ্ছে। তাহলে কোন পদ্ধতিতে একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশ হিসেবে চিহ্নিত করে তাকে এই নরক যন্ত্রণার মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে? এবার আমার জাস্ট দু তিনটে আমি জাস্ট প্রশ্নগুলোকে করে যাচ্ছি। অনেক ডকুমেন্ট ইত্যাদি নিয়ে কথা হলো, রাহুল সিনহাও বললেন, সবাই বলছে, কথাগুলো সব কথা আমি উড়িয়েও দিচ্ছি না, মিথ্যেও না, কিন্তু এইটা তো ঘটনা সুমন আমাদের মনে আছে আজ থেকে 10 বছর আগে বিজেপি সরকার এসে যখন একেবারে জন্ম থেকে মৃত্যু সব কিছুতে, এমনকি ফোনে কি লাইন ব্যবহার করবো সবেতে আধার কার্ডকে কম্পালসারি করলো, তখন ওরা কি বললো? বললো যে একদিন পর্যন্ত যা যা ডকুমেন্ট ছিল, ভোটার আই কার্ড, রেশন কার্ড ইত্যাদি সব কিছুকে জাল করা যায়, কিন্তু আধার হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটাকে কোনোদিন জাল করা যাবে না, অতএব একদিন যা ছিল সব আবুলিশ, এবার থেকে সব হচ্ছে আধার। আজকে 10 years ডাউন দ্য লাইন তুমি বলছো যে আধার জাল, আধার ফেক। তাহলে ভাই আমি তো যখন মায়ের পেট থেকে জন্মেছিলাম আধার কার্ড নিয়ে জন্মাইনি, তুমি আমাকে ধরিয়ে দিয়েছিলে হাতে, 10 বছর পরে এসে বলছো যে আগেরগুলো বাতিল হয়েছিল, এখন আধার ছিল, এখন আধারটাও বাতিল, আধারটাও জাল হচ্ছে। তাহলে এর জন্য কি আমি দায়ী যে বারবার করে 10 বছর অন্তর অন্তর আমাকে নাগরিকত্ব লাইনে দাঁড়াতে হবে? দ্বিতীয় কথা হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টের মতো এরকম একটা ডকুমেন্ট সুমনদা, এত জাল পাসপোর্ট হচ্ছে কোত্থেকে? আমরা জানি পাসপোর্ট তো কেন্দ্র সরকারের ডকুমেন্ট, ডেফিনেটলি এখানে পশ্চিমবঙ্গ বা যে কোনো রাজ্যের পুলিশের একটা বিরাট রোল আছে পাসপোর্ট ভেরিফিকেশন, এই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তার বাইরে পাসপোর্টের বাকি কাজটা করে কারা? পাসপোর্টের মতো একটা ডকুমেন্টকে ইস্যু করার দায়িত্বটা আজকে কেন্দ্রের বিজেপি সরকার আউটসোর্স করে দিয়ে দিয়েছে প্রাইভেট কোম্পানিকে। তুমি চিন্তা করতে পারো, একটা প্রাইভেট কোম্পানির কিছু এমপ্লয়ি বসে ঠিক করছে কে ভারতের পাসপোর্ট পাবে কি না পাবে। এরপরে যদি পাসপোর্ট জাল হয় তার দায় এবার ভারতের নাগরিক হিসেবে তোমার আমাকে ভোগ করতে হবে। আর আমার শেষ দুটো কথা আমি জানতে চাই, তুমি একদম সঠিক কথা বলেছো, বা যে কথাটা উঠে আসছে, পশ্চিমবাংলা জাল ডকুমেন্টের হাব হয়ে গেছে, ইন্ডাস্ট্রি হয়ে গেছে। দেখছি কাকদ্বীপের একটা ব্লক থেকে 2500 জাল ডকুমেন্ট তৈরি হয়েছে, তোমরাই খবরে দেখিয়েছো। কিন্তু কথাটা হচ্ছে ভারতের নাগরিকত্বের এই যে জাল ডকুমেন্ট একটা রাজ্যের অলিতে গলিতে এইভাবে তৈরি হচ্ছে, কেন্দ্রের সরকার বা তার এজেন্সিগুলোর পক্ষ থেকে গত 10 বছরে বলো তো কটা ক্র্যাকডাউন হয়েছে, কটা ধরপাকড় হয়েছে? একটা উদাহরণ কেউ দেখাতে পারবে? এমনকি কেন্দ্রের সরকার থেকে সেই তথ্যগুলোকে রাজ্যকে তুলে দেওয়া হয়েছে, পুলিশে এফআইআর করা হয়েছে, পুলিশকে বাধ্য করা হয়েছে ব্যবস্থা নিতে, বা দুটো সরকার কোঅর্ডিনেশনের ভিত্তিতে একটা অ্যাকশন নিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারকে আমি ধরছিই না, ওরা তো রাজনৈতিক স্বার্থে কিছু জায়গায় ডকুমেন্ট তৈরি করছে সবাই জানে, কিন্তু আমি বলছি কেন্দ্রের সরকারের জায়গা থেকেও বা কেন্দ্রের ডকুমেন্ট রাজ্যের পথ ধরে সেগুলো ইস্যুড হচ্ছে, কটা ধরপাকড় হচ্ছে। আর আমার শেষ প্রশ্ন, দেখো এর আগের দিন আমি বলেছিলাম যে আমরা যে পশ্চিমবাংলায় বড় হয়েছি 2001, 2, 3, 4 সালে, বাঙালি মুসলমানকে সন্দেহ করতে শিখিয়েছেন কিন্তু মমতা ব্যানার্জি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। পশ্চিমবাংলায় বাংলাদেশের লোক ঢুকে গেছে, পশ্চিমবাংলার ভোটার লিস্টে বাংলাদেশি আছে, এটা মমতা ব্যানার্জি আমাদেরকে শিখিয়েছেন। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি সেই পুরোনো কথা যদি সরিয়েও রাখি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং, মিছিল, ভাষণ সব কিছু করছেন, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরে আজকে আপনার রাজ্যের নাগরিকরা অন্য রাজ্যে কাজ করতে গিয়ে এই হেনস্থার সামনে পড়ছে। মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরে আপনার ব্যবস্থাটা আপনি কি নিয়েছেন? আপনার চিফ সেক্রেটারি অন্য রাজ্যের চিফ সেক্রেটারি চিঠি লিখেছেন, মিটিং করেছেন তাদের সঙ্গে, এইটা আমরা জানতে চাই। যেমন আমরা দেখেছিলাম, আমি দুজনের কাছেই যাব, তার আগে বলে নেব যেহেতু স্পেসিফিক্যালি শতরূপ পাসপোর্টের কথা বললো, এই জাল পাসপোর্ট কাণ্ডের ডেটা নিয়েই আজকে বসেছি, আমি পরবর্তী বক্তার কাছে তা নিয়ে আসবো, কিন্তু তার আগে কেয়া দেখুন শতরূপের অবস্থা শ্যাম রাখি না কুল রাখি, কারণ একদিকে ইন্ডি জোটের সদস্য, একদিকে তৃণমূলের সঙ্গে যখন আসন্ন বিধানসভা না আমি বলছি না এদের দুজনের মধ্যে আমি জানি না, হ্যাঁ না আমি জানি না, না না কেন্দ্রকে রাখবে না কাকে দোষ দেবে, নিজেদের দোষ দেবে নাকি এদের? শতরূপকে জিজ্ঞাসা করতে চাই, আগের সাথেও জিজ্ঞেস করেছি যে অনুপ্রবেশকারীরা শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্য থেকে ধরা পড়ছে না, ক্লিন কেরালা একটা কর্মসূচি চলছে, সেখান থেকে বিভিন্ন সময় অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে এবং কেরালার সরকার একইভাবে খেদাচ্ছে। দেখুন আপন মানে বুঝটা তো পাগলও বোঝে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না, মানে বুঝতে চাইছেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেরালা সরকার বুঝতে পারছে, কেরালার সিপিএম বুঝতে পারছে, বাংলার সিপিএম বুঝতে পারছে না। এক সেকেন্ড আমি শেষ করিনি। আর একটা কথা, যে পাসপোর্টের কথা বললেন, এই যে আব্দুল হাইতের কথা ওনার মনে নেই যে মূল পাসপোর্টের বিষয়টা হচ্ছে ভেরিফিকেশন, যতক্ষণ না ভেরিফাই করে সে পুলিশ বলবে হ্যাঁ এই যথার্থ জেনুইন, ততক্ষণ পর্যন্ত পাসপোর্ট ইস্যু হবে না। তো পশ্চিমবঙ্গ পুলিশের নাম শতরূপ একবারও বলছে না, যে শতরূপ দিনরাত সিপিএম একাধিক নথি সাবমিট করতে হয়। আমি শুধু সুমনদা আগের এই ফেক নিয়ে তো কথা হচ্ছিল, আমি জাস্ট হেমন্ত বিশ্ব শর্মার একটা কোটেশন বলছি এই অ্যালিগেশনটা বাংলা থেকে যাওয়ার পর। Brojobasi is not a citizen of Bengal where he went temporarily. He is a citizen of Assam.
The notice he received is a judicial process, but the state government has recommended the withdrawal of citizenship cases against Kochi Rajbangshi people. আর তারপরে হেমন্ত বিশ্ব শর্মা এই ব্রজবাসী ভাইয়ের উকিলকে দোষ দিয়ে বলছে ওর উকিল কেন কাগজটা সাবমিট করেনি। একজন মুখ্যমন্ত্রী কথাগুলো বলছেন মানে তিনি খোঁজ না নিয়ে তো বলছেন না সুমনদা, যে ও বাংলায় থাকতো, ও যদি জানাতো আগে তাহলে ওর কাছে এই নোটিশটা যেত না। তাহলে একজন মুখ্যমন্ত্রী আইপ্যাকে ছাপিয়ে দেওয়া কাগজের ভিত্তিতে বলছে। সব মুখ্যমন্ত্রী খোঁজ নিয়ে বলে না, সব মুখ্যমন্ত্রী খোঁজ নিয়ে বলে না, সেটা আমরা জানি। 1000 কেজি বাচ্চা হতো না পশ্চিমবঙ্গে, এবং বিষ্ণু মাতাও হতো না। সময় নষ্ট করো না প্লিজ, সময় নষ্ট। পুরো আলোচনাটা বেলাইন হয়ে যাওয়ার আগে লাইনে ফিরবো। চিন্তাচামাচি করিনি কারোর সময়, আশা করছি সেই সৌজন্যটা বাকিরাও রাখবেন। প্রথম কথা হচ্ছে কেরালা নিয়ে যখন কেয়াদি আগের দিন প্রশ্ন করেছিলাম, আমি আগের দিনই উত্তর দিয়েছিলাম, কেরালা সরকার যাদেরকে চিহ্নিত করেছিল সেগুলো সঠিক চিহ্নিতকরণ ছিল, তাই ভারত থেকে তাদেরকে ফেরত নিতে হয়নি। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে যাদেরকে পুশব্যাক করা হয়েছে তাদের কিন্তু একাধিক ক্ষেত্রে ভারতকে ফেরত নিতে হয়েছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে কেরালার সরকারের জন্য কিন্তু ভারতে অনুপ্রবেশ হয়নি। ভারতে যদি অনুপ্রবেশ হয়ে থাকে সেটা হচ্ছে কেন্দ্রের সরকার পরিচালিত বিএসএফের ব্যর্থতার জন্য। 3 নম্বর কথা, পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে আমি জানিয়ে দিই, এখানে সলিলদা আছেন, উনি আমি ভুল বললে উনি সংশোধন করে দেবেন। পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ যে ভেরিফিকেশনটা করে সেটা মূলত করে, ধরো আমার নামে কোনো পেন্ডিং কেস আছে কিনা, আমার নামে আদালত থেকে কোনো সমন আছে কিনা। একটা খুব গুরুত্বপূর্ণ যে ওই ব্যক্তি ওই ঠিকানায় থাকে কিনা, এক্স্যাক্টলি, যেজন্য ফিজিক্যাল ভেরিফিকেশন গত, এবং তারও স্পেসিফিক নিয়মটা হচ্ছে গত 6 মাসে অন্ততপক্ষে 1 রাত সে সেখানে কাটিয়েছে কিনা ইত্যাদি। কিন্তু তার বাইরে নাগরিকত্বের ডকুমেন্টের যে ভেরিফিকেশনটা মূলত যারা করে সেই অংশটাই মানে বেসরকারি কোম্পানিকে আউটসোর্স করে দেওয়া, এইটাই আমি বলার সময় বললাম। আমি দ্রুত আবার বিষয় ফিরবো, তার কারণ হচ্ছে যে মুখ্যমন্ত্রীর কথা হচ্ছে, আমি এর আগে যে 2003, 4, 5 একাধিক, শুধুমাত্র পার্লামেন্টের সেই ছবি নয়, মমতা বন্দ্যোপাধ্যায় পরের পর একটার পর একটা সাক্ষাৎকারে বারবার বলতেন যে এই রাজ্যে কিভাবে বেআইনি অনুপ্রবেশ হচ্ছে। 2009 চলে আসি, তখনও কিন্তু টাটকা ইস্যু এবং তৃণমূলের অন্যতম আন্দোলনের ইস্যু। স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন যে একটা এপিক কার্ডের নাম্বারের এগেনস্টে 500টা ভোটার, এবং কেন বাংলা এই জিনিস হয়েছে তাদের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ দাবি করেছিলেন। আমি 2009 সালের 12ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন একটু দেখাই বা মনে করিয়ে দিই। একটা এপিক কার্ডের নাম্বারে 500টা ভোটার, কেন বাংলা এই জিনিস হবে? কোনো রাজ্যে তো হয় না। এইটা মনে রাখবেন, বাংলা আমরা বারবার বলি এই সরকারকে সরিয়ে বরখাস্ত করা উচিত, তার কারণ মুখ্যমন্ত্রী যেখানে ধমকায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্বেগের এবং ভয়াবহ ছবি তুলে ধরছেন 2009-এ, 2025-এ এসে সেটা কি রাতারাতি উধাও হয়ে গেছে নাকি কয়েক গুণ বেড়েছে আমরা জানি না। তার কারণ ভারতবর্ষে শেষ আদমশুমারিটাও হয়নি। আমি বলছি কাকে হোম টু ব্লেম, এটা নিয়ে মানে তো বিরাট তর্ক হতে পারে যে কেন 10 বছর অন্তর অনেকগুলো ভোটার বলেন, ওটা তো তিনি আজকেও বলছেন, এই নেতাজি ইন্ডোরের সভা থেকেও বলেছেন এপিক কার্ড অনেকগুলো ভোটার। তিনি ওই দিনকে যে কথাটা বলেছেন আজও সেই কথাটাই বলছেন, সবটাই আমি এটাই তো বলছি। আজকের দিনেও তো একই এপিক কার্ড নাম্বারে ভুয়ো 4-5 জন ভোটার একসাথে অনুপ্রবেশ নিয়ে তো আর বলছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বেআইনি অনুপ্রবেশ নিয়ে তো আর আন্দোলনে নামছে না তৃণমূল কংগ্রেস, এখানে প্রশ্ন থাকবে। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব, কিন্তু তার আগে কে একটা মারাত্মক অভিযোগ করেছে, সেটা হচ্ছে ফালাকাটার মহিলা, যেটা আমরা প্রত্যেকে জানি যে আসাম থেকে এনআরসি নোটিশ তাকে পাঠানো হয়েছে, সেটা নাকি কোচবিহারের আধিকারিকের কাছে আছে ইত্যাদি ইত্যাদি। নোটিশটা ভুয়ো। আমি বলছি অন ক্যামেরা অফ ক্যামেরা কাউকে এই অভিযোগ আমি করতে দেখিনি, নোটিশটা ভুয়ো। আমি আবার বলছি মারাত্মক অভিযোগ এই শোতে কেয়া ঘোষ, বিজেপির অফিসিয়াল স্পোক্সপারসন, তিনি করলেন। আমি দ্রুত একবার ঘটনাটা আপনাদের সামনে রাখবো, মহিলা কি বলেছেন, কি তার অভিযোগ, এবং পাশাপাশি যোগ করে দেব যে এই নোটিশটা নাকি আসেইনি, সেটাও ভুয়ো বলছেন কেয়া ঘোষ। পরের প্রতিবেদন। আমাকে কেন হেনস্থা করা হচ্ছে? দিনের পর দিন সবাই আসতেছে, আমাকে প্রশ্নের পর প্রশ্ন করতেছে। উত্তম কুমার ব্রজবাসীকে নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল আগেই, এবার তার সঙ্গে জুড়ে গেল অঞ্জলির নাম। কোচবিহারের দিনহাটার চৌধুরীহাটের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠিয়েছিল অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল। তা নিয়ে টানাপোড়েনের মধ্যেই ফের এনআরসি নোটিশ তরজা। আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীলের নামে এনআরসি নোটিশ পাঠিয়েছে সেই অসমেরই ফরেনার্স ট্রাইব্যুনাল। 19শে অগস্ট অসমের কোকরাঝাড়ে ফরেনার্স ট্রাইব্যুনালে নাগরিকত্বের প্রামাণ্য নথিসহ হাজিরা দিতে বলা হয়েছে তাকে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বিষয়টি জানান। তিনি নিজে চিঠি পড়ে শোনান এবং সেই সূত্র ধরে বিজেপি শাসিত অসম সরকারকে নিশানা করেন। দেখুন, কালকেও আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত,
অঞ্জলিশীল নিত্যশীল স্বামী ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে, আলিপুরদুয়ারে, এবং 19 আর 25 তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায়, এবং আসাম গভর্নমেন্ট থেকে, এই দেখুন, ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড়, এখান থেকে চিঠিটা গেছে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল। ফালাকাটার জটেশ্বর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়মনসিংহ পাড়ায় থাকেন অঞ্জলি শীল। স্বামী নিত্যশীল, পেশায় নাপিত। পরিবারের বক্তব্য, এনআরসি নোটিশের কথা খবরে জানার পর থেকেই কার্যত ঘুম উড়েছে তাদের। এনআরসির বিষয়ে তো আমার হাতে এখনো কোনো নোটিশ পৌঁছায়নি। এখানে বাংলায় কত বছর ধরে আছে? 30-35 বছর হবে। আগে কোথায়? এর আগে আসামে ছিলাম, বক্সিরহাট ছোটকুমা। এখানে ভোট দেই। আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, আমার সব ডকুমেন্টস আমার এখানেই আছে। অঞ্জলি শীলের দাবি, তার বাপ ঠাকুরদা সবাই অসমেরই ভূমিপুত্র, কিন্তু 35 বছর আগে তিনি অসম থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন। তারপরেও কেন নোটিশ বুঝে উঠতে পারছেন না তিনি। আমার যখন বিয়ে হয়েছে তখন আমার 15 বছর বয়সে বিয়ে হয়েছে। ভোটার কার্ড না হওয়ার আগেই আমরা এখানে চলে আসি, তারপরে ওখানে ভোটে নাম উঠছে। আমরা ভাবলাম যে আমরা এখানেই চলে আসি, তাহলে আমি এখানেই ভোটার হওয়াটা আমার উচিত, যেহেতু আমার এখানে সবকিছু ডকুমেন্টস। ওখানে ভোটার লিস্টে নাম উঠছিল না? হ্যাঁ, নাম উঠছিল, একবারও ভোট দিইনি। আর বাবা দাদু এরা কোথাকার? ওরা ইন্ডিয়ানেরই জন্ম। বাংলাদেশে আমাদের কোনো আত্মীয় স্বজন কেউ নেই। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মর্মান্তিক, অমানবিক, কি করে হতে পারে এটা? পুরোদস্তুর ভারতীয় সেই মহিলা আমাদের রাজ্যে ছিলেন ফালাকাটায়, তার বিয়ে হয়েছে, আসামে গেছেন, তাকে নোটিশ ধরিয়ে দিয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত পালব্য আবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ভোটের আগে ভয় এবং উত্তেজনা তৈরির মরিয়া চেষ্টায় এনআরসি নিয়ে ভুল তথ্য ছড়াতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে নাতে ধরা পড়ে গেছেন। তিনি দাবি করেছেন, ফালাকাটার গৃহবধূ অঞ্জলি শীল অসমীয়া ভাষায় লেখা এনআরসি নোটিশ পেয়েছেন, কিন্তু অঞ্জলি দেবী নিজে জানিয়েছেন তিনি এরকম কোনো নোটিশ পাননি। এটা শুধু মিথ্যে নয়, এটা ইচ্ছাকৃতভাবে দেশ বিরোধী উস্কানি দেওয়া। তৃণমূলকে উত্তর দিতেই হবে, সত্যিটা দেশের সামনে আসা উচিত। সত্যতা কতটা সেটাও দেখা দরকার আছে। আমি মনে করি যদি ব্যক্তি আসাম থেকে এখানে চলে এসে থাকে, চিফ সেক্রেটারি এখনো পর্যন্ত চিঠি দিলেন না কেন আসাম সরকারকে? অতএব আসাম সরকারকে চিঠি দেওয়া দরকার, বিষয়টা তদন্ত হওয়া দরকার। আলিপুরদুয়ারের এই বাসিন্দাকে পাঠানো অসম সরকারের নোটিশ পৌঁছেছে কোচবিহারের পুলিশ সুপারের অফিসে। এ বিষয়ে জানতে পুলিশ সুপারকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। সুমন ঘড়ায়, অরিন্দম সেন, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। দেখুন, শতরূপ পাসপোর্টের কথা বলছিল। জাল পাসপোর্ট কাণ্ডে আমরা কি দেখেছি, আমি দুটো ডেটা দিয়ে এই অংশটা শুরু করব। সরকারি আইনজীবী কোর্টে জানাচ্ছেন যে 76 জন বাংলাদেশি নাগরিকের হাতে পাসপোর্ট পৌঁছে গেছে। কলকাতা পুলিশের সন্দেহ ছিল যে এই সংখ্যাটা 250 অবধি পৌঁছতে পারে। ইডি জাল পাসপোর্ট কাণ্ডে মনে করেছিল যে সেই সংখ্যা 500 অবধি যেতে পারে। আমি বলছি শুধু এই জুলাই মাসে, অন্য কোনো রাজ্য, ইডি, কোনো সেন্ট্রাল এজেন্সি কেউ নয়, আমাদের রাজ্যের পুলিশ শুধু এই জুলাই মাসে, যে জুলাই মাস এখনও চলছে, বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করেছে আমাদের রাজ্য থেকে 24 জনকে। এই ফিগারটাই 24 এই মাসে, আজকে আমরা 23 তারিখ কথা বলছি, 23 তারিখের মধ্যে 23 দিনে 24 জন বুঝিয়ে দেয় যে অনুপ্রবেশটা ঠিক কী স্তরে আছে, কোন স্তরে আছে। একাধিক উদাহরণ দেখাবো, কিন্তু উল্টো দিকটাও সমান ভয়ঙ্কর। আমি বলছি 5টা বিজেপি শাসিত রাজ্যের নাম প্রথমে এলো, তারপরে দেখা গেল মধ্যিখানে পাঞ্জাব ঢুকে পড়লো, যেটা আপ শাসন করে, স্ট্যালিন শাসন করেন, সেই তামিলনাড়ু ঢুকে পড়লো, এবং প্রত্যেকটা জায়গা থেকে যে ছবি আসছে সেটা উদ্বেগজনক। আমার পরবর্তী বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন থাকবে যে সমস্ত রাজনৈতিক দল কেন একসঙ্গে গুরুত্ব দিয়ে এই দুটো বিষয়কে অ্যাড্রেস করবে না? সমস্যা কোথায়? সত্যি সেলুকাস, কি আশ্চর্য দেশ রাজ্য, যেটা খুব গভীরভাবে প্রশাসনিকভাবে এটা দেখার কথা। প্রত্যেকটা রাজনৈতিক দল নেমে গেছে তাদের মতন করে গুটি সাজাতে। বিজেপি যদি অনুপ্রবেশ ইস্যুটাকে সামনে রাখে, মানে মূলত মুসলিমদেরকে কোণঠাসা করবার জন্য, তাহলে তৃণমূল কংগ্রেস ভিন্ন রাজ্যের বাঙালিরা অত্যাচারিত হচ্ছে, কিন্তু রাজ্যে যে পুরো অর্থনীতি
ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাচ্ছে অনুপ্রবেশের ফলে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসাবে স্বীকার করেছিলেন, বলেছিলেন, আজও চলছে সেটা অব্যাহত। এক একটা ইস্যুকে কেন্দ্র করে পাসপোর্ট হোক, যে কোনো জাল নথিপত্র হোক, অবৈধভাবে অনুপ্রবেশ হোক, সেগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই দেখতে পাচ্ছেন না, কোনোভাবেই দেখতে পাচ্ছেন না, কারণ তার মুসলমান ভোট চাই। তাহলে মুসলমান ভোটের ইস্যুতে পরিষ্কার অনুপ্রবেশ সাইলেন্ট থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আর হিন্দু ভোটের জন্য অনুপ্রবেশটাকেই প্রাধান্য দেয় শুভেন্দু অধিকারী বা নরেন্দ্র মোদীরা। ফলে আমরা একটা আশ্চর্য অবস্থার মধ্যে পৌঁছেছি। সুমনদা, আমি নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেশ বা রাজ্যটাকে স্বর্গ হবে এটা আশা করি না, কিন্তু দেশ এবং রাজ্যটাকে তারা নরকে পরিণত করছেন, এটা আমার আশঙ্কা। আমি আশঙ্কা এই কারণে করছি, দেখুন যে আমাদের মধ্যবিত্তের, বিশেষ করে শিক্ষিত মধ্যবিত্তের চাকরি আজকাল আর রাজ্য সরকার দিতে পারে না, কারণ বছরে বছরে স্কুল সার্ভিস কমিশন হয় না, কলেজ সার্ভিস কমিশন হয় না। আমাদের ছেলেমেয়েরা সব ভিন্ন ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে, কেউ গুজরাটে যাচ্ছে, কেউ মহারাষ্ট্রে যাচ্ছে, কেউ কর্ণাটকে যাচ্ছেন, কেউ কেরালায় যাচ্ছেন। আমি পরিযায়ী শ্রমিক বাদ দিয়ে বলছি, মানে আমরা যারা শিক্ষিত মানে মধ্যবিত্ত, আজকে আমি লক্ষ্য করছি যেভাবে তৃণমূল কংগ্রেস ভোটে জেতার জন্য বাঙালি ইস্যুকে তুলে ধরছে এবং তাদের নেতারা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, অন্য রাজ্যের থেকে কিন্তু রিপারকেশন আসবে। আপনি বলতে পারেন, উদাহরণ দিন, আজকেই লোকসভায় তৃণমূলের নেতা মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানে বাঙালির অস্মিতা প্রকাশ করতে গিয়ে কোট আনকোট গুজ্জুর মানে গুজরাটকে মিন করতে গিয়ে গুজ্জুর শব্দটা ইউজ করেছেন হেয় করবার জন্য। গুজরাটের মানুষকে আপনি গুজ্জুর বলবেন আর বাঙালি সেখানে শান্তিতে চাকরি করবে, এটা হতে পারে? আমি আপনাকে বলছি, আমাদের আশঙ্কা যে তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতিতে জয়ী হতে গিয়ে শেষ পর্যন্ত আমার আপনার ছেলেরা যারা বিভিন্ন রাজ্যে চাকরি করছে তারা না অসুবিধার সম্মুখীন হয়, এই সম্ভাবনাটা কিন্তু প্রবলভাবে তৈরি হয়েছে। দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাকে বলছি, আপনি প্রশ্ন তুলেছিলেন প্রথমেই যে বিহারে 50 লক্ষের মতো আইডেন্টিফাই হয়েছে, যে কারো নাম নেই, কেউ হয়তো দীর্ঘদিন ধরে ওখানে থাকেন না, কারো হয়তো দু জায়গায় নাম আছে, কেউ হয়তো মারা গেছেন, এরকমও প্রায় 14 লক্ষের মতন দেখলাম। ফলে এই নিয়ে 50 লক্ষ ভোটারকে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবাংলা কি হবে? পশ্চিমবাংলা হবে না। পশ্চিমবাংলায় আমরা সবাই জানি 5%-এর উপরে জাল ভোট আছে, কারণ সিপিএমের আমলে যে জাল ভোটগুলো ছিল সেই জাল ভোটগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সযত্নে রেখে দিয়েছেন ওই বিকেল 4টের সময় প্রক্সি ভোট দেওয়ার জন্য। বিকেল 5টার সময় প্রক্সি ভোটটা, এই যে সংগঠন আমরা বলি না, সংগঠন হলো আসলে প্রক্সি ভোট কে কয়টা দিতে পারলো সেই কনটেক্সটে। ফলে আমরা জানি 5% জাল ভোট এখানে আছে, কিন্তু এই জাল ভোট মানে দূর করবার জন্য যে উদ্যোগটা, প্রশাসনিক উদ্যোগটা নেওয়া দরকার, সেটা পুরোপুরি মমতার নিয়ন্ত্রণে আছে। সেখানে বিএলও, সেখানে অ্যাসিস্ট্যান্ট ইআরও এরা সকলেই হলো রাজ্য সরকারের কর্মচারী। তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় যদি না নির্দেশ করে, রাজনৈতিক সদিচ্ছার পরিচয় না দিতে পারে, প্রশাসনিক সদিচ্ছার পরিচয় না দিতে পারে, তাহলে বিহারে যেহেতু এনডিএ সরকার আছে, তাই এনডিএ সরকার নিজের প্রশাসন দিয়ে ওগুলোকে আইডেন্টিফাই করেছে। আর পশ্চিমবাংলায় যেহেতু ভিন্ন দলের সরকার চলছে, এখানে কিন্তু আইডেন্টিফিকেশনের কোনো সুযোগ নেই। দিনের শেষে যদি সুমনদা আপনি আমায় বলেন যে একজন হিন্দু ভোটারের জন্য এই ইস্যুটাকে তুলে রাখছে আর আরেকজন মুসলিম ভোটারের জন্য অনুপ্রবেশকে অস্বীকার করে যাচ্ছে, দিনের শেষে আমি আপনাকে বলছি, আপনি আমায় বলুন, আমাদের গত 15 বছর একটা সরকার চলছে, সামনে নির্বাচন, আপনি কোনো ইস্যুকে সামনে আনতে পারছেন? কৃষকরা কেন সহায়ক মূল্য পাচ্ছে না কৃষিকার্যে? কেন বেকারত্ব হয়েছে? কেন হাজার হাজার লোক বেকার যাচ্ছে? কেন শিল্প নেই পশ্চিমবাংলায়? কেন আইন শৃঙ্খলার অবস্থা এমন? কেন আমি দেবাংশুর কাছে যাব, তার আগে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের ভোটার তালিকা সংশোধিত হবে না? আমি বলছি 15ই জুলাই এই মুহূর্তে মনোজ কুমার আগরওয়াল, যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি গতবার মানে 2000 এই এসআইআর 2002 সালে হয়েছিল, সেইখানে ভোটার তালিকার একটা পরিসংখ্যান দিয়েছিলেন। একেবারে স্পষ্ট করে ভোটার সংখ্যা ছিল 4,86,00,000। এই ইন্টেন্সিভ রিভিশন হওয়ার পর সেই ভোটার সংখ্যা হয় 4,58,00,000। তার মানে কি দাঁড়ালো? 28 লক্ষ নাম বাদ গেছিল
খুব স্বাভাবিকভাবে হইচই ছাড়া, রাজনৈতিক ইস্যু ছাড়া, রাজনৈতিক আন্দোলন ছাড়া বাদ গেছিল। তার মানে বাদ যাওয়ার মতো সংখ্যা ছিল। লক্ষ্য করবেন শাসক বিরোধী অন্য বিরোধী কোনো দল আন্দোলন করেনি। তাহলে আমার প্রশ্ন থাকবে যে কেন একটা সাধারণ রিভিশন যেটা পার্ট অফ দ্য প্রসেস হবে না? আমি দেবাংশুর উত্তরে আসবো, কিন্তু তার আগে মনোজ কুমার আগরওয়াল কি বলেছিলেন 15ই জুলাই দেখাবো। এটা ডিসিশন তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিসিশন আছে, আমাদের কোনো ডিসিশন নেই। এটা যখন বি ইসে ডিসিশন নেবে আমাদের কমিউনিকেট করবে, আমরা ওটা পালন করব। লাস্ট হয়েছিল 1/1/2002 রেখে কাট অফ SIR হয়েছিল, আর SIR আগে যে ভোটার লিস্ট ছিল ওখানে ছিল 4,86 lakhs ভোটার্স, ফাইনালি দাঁড়ালো 4,58 lakhs ভোটার্স। এখন যেটা আছে আজকে দিনে যে আছে 7,62 লাখ প্রায় ভোটার আছেন। এখন যেটা আমরা দেখেছি প্রায় 66% ভোটার ইনক্রিজ হয়েছে। তো রুটিন প্রসেস। হ্যাঁ সুমন্ত, প্রথম কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই বুথের সদস্য থাকে, প্রত্যেকটা রাজনৈতিক দলই লোকাল ইলেকশন প্রসেসের সঙ্গে যারা যুক্ত তাদের সাথে থাকে। কেয়ারিদের যে সংগঠন বা CPM এর বা কংগ্রেসের যে সংগঠন, তারা যদি বুথে কোনো জাল ভোটার চিহ্নিত করতে পারে তারা স্বাভাবিকভাবেই সেই লিস্ট জমা দিতে পারে। যেমন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে গোটা প্রোগ্রামটা যেটা আমি উল্লেখ করলাম সেটা শুধুমাত্র এই ভুয়ো ভোটার ইস্যুতেই কিন্তু তিনি করেছিলেন, সেটা থেকে তিনি বার্তাও দিয়েছিলেন। ফলে বাকি রাজনৈতিক দলগুলো দিক না, কে বারণ করেছে? 2 নম্বর কথা, আপনি একটা কথা বললেন, কিন্তু আমি বলছি নির্বাচন কমিশন যখন বাড়ি বাড়ি গিয়ে এই ইন্টেন্সিভ রিভিশনটা করে, সেখানেও রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তৃণমূল, বিজেপি, CPM সবাই থাকবে, তাতে কোনো আইনি বাধা নেই, সেটাই প্রসেস। আমি সুমন্ত আরেকটা কথা উত্তর দিচ্ছি, যেটা আপনি আমার ফোনেও বললেন আমি তখন বলতে পারিনি, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে অনেক বেশি সোচ্চার এটা নিয়ে দেখা যাচ্ছে, এটা নিয়ে কেন কম দেখা যাচ্ছে? সুমন্ত, আমি একটা কথা বলছি, পেট্রোল ডিজেলের যখন 2 টাকা 5 টাকা করে দাম বাড়ছিল 60 টাকা থেকে আস্তে আস্তে মোদি জমানায়, আপনি অনেকবার শো করেছেন। আজকে 105 টাকা হয়েছে, তো স্থির হয়ে আছে। কদিন আমরা রোজ শো করছি। ও এটা এটা রোজ হচ্ছে বলে তৃণমূল একদম না, এটা নিয়ে ভাবছে না। হ্যাঁ বলো। এটা এমন একটা প্রসেস, যে প্রসেসটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে স্টেট গভর্নমেন্ট কিন্তু ক্র্যাকডাউন করছে। আজকে এখান থেকে ধরা পড়ছে, কালকে ওখান থেকে তুমি শুধু আমার দেবাংশু, তুমি ঠিকই বলছো, ধরা তো পড়ছে। আমি বলছি একটা মাসে 23 দিনে যদি একটা ইস্যুতে 24 জনকে গ্রেফতার করতে হয়, তুমি বুঝতে পারছো ইস্যুটা কোন জায়গায় গেছে। এবং বাংলাদেশের এই ক্রাইসিসের পর আমি এরকম বলছি না যে কেন 4 বছর ধরে তৃণমূল রাস্তায় নামেনি। আমি বলছি সুমনদা, এই সংখ্যাটা আসাম ত্রিপুরাতেও সমান হারে অ্যারেস্ট হচ্ছে সেখানকার স্টেট গভর্নমেন্ট। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই ইস্যুটা এই জন্যই তো আন্দোলন করছে। কিছু ক্র্যাকডাউন হচ্ছে, কিন্তু হওয়ার সাথে সাথে আজকে একটা ভাষা বলার জন্য যদি একটা ইনস্ট্যান্ট কোনো ইস্যু উঠে আসে, সেই ইস্যুতে প্রতিবাদ জানানোর জন্য আমি 3 মাস টানা কেন মিছিল করিনি, এটা কোনো প্রথম কথা হচ্ছে দেবাংশু যে কথাটা বললো না, যতটা সরলভাবে বললো ব্যাপারটা তো সরল নয়। আমি এর আগের দিনও তোমাদের এখানে বলছিলাম, আমরা শুধুমাত্র কলকাতার মধ্যে 30,000-এর ওপর মৃত ভোটারের নাম দিয়ে এসেছি, কিন্তু তারপরও আমি বলছি সেই নামগুলো ডিলিটেড হয় না। তার কারণটা হচ্ছে সরকারি অফিসে বসে যারা খাতায় কলমে কাজটা করছে, সেই পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের কাছে ওই নির্দেশটা রয়েছে কাদের জমা দেওয়া নাম বাদ দিতে হবে আর কাদের জমা দেওয়া নামগুলোকে নতুন করে তুলে দিতে হবে। এইসব আমি একদম পাতি বাংলা কথা বলছি, যে কোনো রাজনৈতিক দলের যে কোনো প্রতিনিধি এখন যারা ঘরে বসে এটা শুনছেন তারা জানেন আমার কথাটা ভুল নয়। দ্বিতীয় কথা হচ্ছে দেবাংশুর এই কথাটা ঠিক আছে, কোথাও ক্র্যাকডাউন হচ্ছে, 2টো লোক ধরা পড়েছে, 3টে লোক ধরা পড়েছে। আবার পাশাপাশি এটাও ঘটনা, শাসক দলের নেতাকে আমরা দেখছি মাইকে দাঁড়িয়ে ঘোষণা করতে, আপনাদের কারা বাইরে থেকে এসেছেন, ডকুমেন্ট নেই, অমুক দাদার সঙ্গে দেখা করুন, আপনার ডকুমেন্ট তৈরি করে দেবে। সরকারি মদতে যদি 2টো প্রসেস একসঙ্গে চলতে থাকে, তাহলে মুশকিলটা হয় কি, যে তৃণমূলের এই পাপের প্রায়শ্চিত্ত বাংলার কোটি কোটি মানুষকে করতে হচ্ছে, যারা কোনো অপরাধ না করে এদের এই রাজনীতির কারণে একটা সন্দেহের পাত্র হয়ে যাচ্ছে। আমি সুমনের প্রশ্ন থেকে আমি দেবাংশুকে প্রশ্ন করতে চাই যে বিষয়টা যখন এতই সিম্পল, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দেবাংশুর ভাষায় নিজে এত চিন্তিত ভুয়ো ভোটার নিয়ে, তাহলে যখন ইন্টেন্সিভ রিভিশন হবে তাহলে আপত্তি কোথায়? এই রাজ্যে ভুয়ো ভোটার থাকুক, যে আপত্তি সুপ্রিম কোর্টে, আমি যে আপত্তি না সুপ্রিম কোর্ট আপত্তি জানায়, আপত্তি না অশিক্ষিতের মতো যেখানে তোমরা যেখানে দিদি ভাষা নিয়ে নিচে নামলে সহ্য করতে পারবে না। আমি জানছি না ওই দিকে নিয়ে যাবেন না, সেটাকে কলতলার ঝগড়া নিয়ে যাবেন না, কলতলার ঝগড়া নিয়ে যাবেন না, এটা স্টুডিও কলতলা না। আমি সরি গেছি কলতলা, আমি বলছি আপনি বিজেপি পার্টি অফিসে যে ভাষা ব্যবহার করেন সেই ভাষা দয়া করে এখানে ব্যবহার করবেন না। আচ্ছা বন্ধুবাধ্যায় বললে কি ভাষা ব্যবহার করেছিল, তাই বলছি তো, জানো তো ভোটের সময় কি ভাষা ব্যবহার করেছি, নিজের পরিচয় দিয়েছো ভাই, আর তুমি বলুন কি বলেছি, ছোড়াকে আমি উত্তর দেব না। আমার বক্তব্য হচ্ছে একটাই, আরে বাবা আর কি বলার নেই, বলুন 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 করে ওর সুইচটা আটকে গেছে। আমার বক্তব্য হচ্ছে একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য
বন্দ্যোপাধ্যায় যখন চান না যে ভুয়ো ভোটার থাকুক, তাহলে বাধা দিচ্ছেন কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন রোহিঙ্গা এবং বাংলাদেশিরা 26-এ ভোটার কার্ড পাস করবে। আর রাজবংশীদের কথা বলছেন, রাজেশ ঠাকুরকে নিয়ে কতবার বলেছে, ওরা তোমাদের ভোটে অপরাধ করেছে, কেন করছো মতুয়াদের? কেন করছো? শুম্ভ যুদ্ধ অনন্তকাল তো চলতে পারে না। এখানে দুজনকে থামিয়ে অডিও অফ করে আমি একটা দাঁড়ি টানলাম। আমি বেশ আমি খুব পরিষ্কার। আচ্ছা হলো এই দেবাংশু কেয়া দেবাংশু দুজনকেই থামালাম। আমি বলছি এইখানে একটা ছোট্ট হিসেব আমি দিই। এই যে ভুয়ো ভোটারের লিস্ট খানিকক্ষণ আগে শতরূপ বলছিল, আমি বলছি খুব বেশি দূরে যেতে হবে না। কালীগঞ্জে আগেও বলেছি, শুধু কালীগঞ্জ উপনির্বাচনে কতজনের নাম তালিকা থেকে ভোটার তালিকা থেকে বাদ গেছিল জানেন? 6000। এ রাজ্যে বিধানসভা কেন্দ্র কত? আমি এটা একটা সাধারণ গড় করছি, 294টা। 6000 যদি অন অ্যান অ্যাভারেজ গড় হিসেবে 294টা কেন্দ্র থেকে বাদ যায়, তাহলে 17,64,000 একদম পরিষ্কার হিসেব। অর্থাৎ খুব স্বাভাবিক যেটা, যে একটা নির্বাচনের পর স্বাভাবিকভাবে সেই যে কোনো গণতান্ত্রিক সভ্য রাজ্যে সভ্য রাষ্ট্রে সেই তালিকা রিভাইজড হবে এবং তারপরে পরের নির্বাচন নতুন তালিকায় হবে। এই প্রক্রিয়াটা খুব স্বাভাবিক প্রক্রিয়া, এটা নিয়ে রাজনীতি চলতে পারে, কিন্তু এইটা প্রক্রিয়াটা না এগোলে আমি বলছি এর কোনো বেস লাইন হয় না। ওর আপত্তি না সবকিছু নিয়ে আমি নিজে গেছিলাম অফিসে। এই রিভিশন হবে একটা সুস্থ গণতন্ত্র, এই নিয়ে কোনো সন্দেহ নেই। মুশকিলটা আজকে এসআইআরটাকে নিয়ে এতগুলো কথা উঠছে, তার কারণটা হচ্ছে শতরূপ আমি জানি এমন কতগুলো ডকুমেন্ট এসেছে চাওয়া হচ্ছে। শতরূপ আমি তোমার সঙ্গে একমত, আমি বলছি রিভিশনটা হওয়া জরুরি। আমি নির্বাচন কমিশনের সঙ্গে গতকালও বলেছি আমি একমত নই যে এত কষ্ট করে তুমি আধার কার্ড তৈরি করলাম, তুমি আমি সবাই জানি তার গুরুত্ব, আমি সমস্ত কিছু বাদ দিয়ে দিচ্ছি। বেসিক সমস্যাটা হচ্ছে যে ধরনের ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে, আমি সাধারণভাবে বলছি কোন মধ্যবিত্ত কি একটু উচ্চবিত্তের পক্ষে সেগুলো দেওয়া সম্ভব? যে মানুষের বন্যায় ঘর ভেঙে আমি খুব সহজ করে বলছি, সেটা হচ্ছে নির্বাচন কমিশন, আমি আসছি শতরূপ, কিন্তু খুব সহজ করে ব্যাপারটা হচ্ছে যে একদিকে ভোটার লিস্ট, একদিকে আধার কার্ড এবং প্যান কার্ড, এগুলোকে আমি ধরছি না, ভোটার আইডি না ধরে আমি 11টা তালিকা দিচ্ছি, আর আমার রাষ্ট্রই আমাকে লাইনে দাঁড় করিয়ে আধার কার্ডটা তাহলে তৈরি করলো কেন? আমি বলছি হ্যাঁ, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই মন্তব্য নিয়ে আমার অবস্থান নিয়ে প্রশ্ন আছে, গতকালও বলেছি। তুমি আগে যেটা করতে ধরো, রাষ্ট্র আমাকে যে আধার কার্ড দিয়েছে কি পাসপোর্ট দিয়ে, সেটা ভ্যালিড নয়। পাড়ার কোন মন্দির থেকে কি মসজিদ থেকে আমাকে একটা ধর্মের কার্ড দিয়ে দেবে, সেটা ভ্যালিড। আমি এগুলো কি ছাড়লাম বলো তারা একটা সুস্থ গণতন্ত্র? আবার সেই ধর্মের কার্ড গিয়ে আমি অন্য রাজ্যে গিয়ে মার খাবো, আমি মার খাবো। আমি আমার পরবর্তী বক্তার কাছে আচ্ছা আবার তৃণমূল বিজেপি যাওয়ার আগে দ্রুত আপনাদের সামনে রাখবো যে এই যে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, তার কাছে ভারতীয় নথি, এই এক নিঃশ্বাসে যে কটা নথির কথা বললাম, মানে প্যান থেকে আধার থেকে ভোটার আইডি থেকে, এই সমস্ত সেই বাংলাদেশির হাতে, এবং অবশ্যই আমাদের দেশের এবং রাজ্যের ভোটার তালিকায় তার নাম। এই উদাহরণ একটা নয়, পরপর একাধিক সামনে আসছে। দেখুন, যে যার মতো বাংলাদেশ থেকে ঢুকছে, মুড়ি মুড়কির মতো জাল ভোটার কার্ড, আধার কার্ড কিংবা রেশন কার্ড তৈরি করে নিচ্ছে, টাকা ফেলছে, নথি পাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তো অবৈধ নাগরিক একেবারে বৈধ পরিচয়পত্র বানিয়ে ফেলছে। কখনো বাংলাদেশি জঙ্গির ভারতীয় ভোটার কার্ডের হদিশ মিলছে, কখনো আবার অবৈধভাবে এদেশে এসে জাল নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করে নিয়েছে বাংলাদেশের নাগরিকরা। সাম্প্রতিককালে এমন ভুরি ভুরি অভিযোগও সামনে এসেছে, যেমন পূর্ব বর্ধমানের কাটোয়ায় জেঠু জেঠিমাকে বাবা মা সাজিয়ে ভারতীয় পাসপোর্ট বানিয়ে কুয়েতে পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের নাগরিক, নাম শাওন বাগচি। 9 বছর পর সেই পাসপোর্ট পুনর্নবীকরণের জন্য আবেদন করতেই ধরা পড়ে যায় কারসাজি। আবার বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে রীতিমতো ঘাঁটি গেড়ে বসেছিলেন সোহেল নামে এই ব্যক্তি। শ্বশুরকে বাবা বলে ভুয়ো পরিচয় দিয়ে অভিযুক্ত তৈরি করেছিলেন ভারতীয় পাসপোর্টও। পরবর্তীতে অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। বাংলাদেশের রেশন কার্ড, এখানকার রেশন কার্ড, ওই রেশন কার্ড দেখিয়ে ভোটার কার্ড করার জন্য আমাদের মেশিনারি রয়েছে। এটা শুধু পশ্চিমবাংলার জন্য বিপজ্জনক নয়, বাঙালি এবং হিন্দু মুসলমান সবার জন্যই বিপজ্জনক, সারা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। কে চিন্তা করছে? বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ সাদ রাডি
সে মুর্শিদাবাদে বসেই ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি পাসপোর্ট তৈরি করে ফেলে বলে চাঞ্চল্যকর দাবি উঠে আসে গোয়েন্দা সূত্রে। এর আগে একটি মামলায় সরকারি আইনজীবী আদালতে জানিয়েছিলেন ৭৩ জন বাংলাদেশের নাগরিকের হাতে ভারতের পাসপোর্ট পৌঁছে গেছে। কলকাতা পুলিশ সূত্রে দাবি এই সংখ্যাটা বেড়ে ২৫০ হতে পারে। সূত্রের খবর, ইডি স্ক্যানারেও ইতিমধ্যেই উঠে এসেছে ৫০০টি ভারতীয় পাসপোর্ট। তার মধ্যে ৩৫০টি পাসপোর্টের তথ্য ইডির হাতে পৌঁছেছে বলে সূত্রের খবর। তৃণমূলের রাজত্বে সব ধরনের অসভ্যতা চলে এবং তার জন্য বাই ডিফল্ট বাংলার মানুষকে বিপদে পড়তে হয়। মুখ্যমন্ত্রীকে তার উত্তর দেওয়া উচিত, কেন বাংলার মানুষ বিপদে পড়বে ওর অপরাধের জন্য? সব দালালের পিছনে তো তৃণমূল। এরকম দুটো ঘটনাও যদি ঘটে, ২০০টা ঘটনাও যদি ঘটে, খুঁজে বার করতে হবে তো তৃণমূলের নেতাদের কারা, এর পিছনে কারা। এটাও কি টাকা উপার্জনের একটা ব্যবস্থা? যত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হামলা হয়েছে, সব উগ্রপন্থী পশ্চিম বাংলায় এসে এখানে জাল পাসপোর্ট বানিয়েছে, জাল আধার কার্ড বানিয়েছে, নথিপত্র এখান থেকে জাল বানিয়েছে, অস্ত্র সংগ্রহ করেছে এখান থেকে, এখানে এসে লুকিয়েছিল সমস্ত কিছু। কিভাবে পাসপোর্টগুলি তৈরি করা হয়েছিল, কোন কোন নথি জমা নেওয়া হয়েছিল তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই বিশেষ টিম তৈরি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই দলে রয়েছেন পাসপোর্ট বিশেষজ্ঞরাও। পাসপোর্ট দেওয়ার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। আধার দেওয়ার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। প্যান দেওয়ার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। কোনোটার ইস্যু করার দায়িত্ব তৃণমূল কংগ্রেস বা এখানকার পশ্চিমবঙ্গ সরকারের আছে না। নিজেদের দায়িত্বটা অন্যের উপর কেন চাপাচ্ছেন? বাংলাদেশিদের হাতে এভাবে ভারতীয় পাসপোর্ট পৌঁছে যাওয়াটা অত্যন্ত উদ্বেগের, অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিপজ্জনক। আর তাই প্রশ্ন একটাই, এই চক্রের নেপথ্যে কারা কারা আছে, কত গভীরে রয়েছে এর শিকড়? ময়ূর ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আলোচনার এই পর্বে আমি আপনাদের একটা বিজ্ঞাপন দেখাবো। এই বিজ্ঞাপনটা সদ্য রিলিজ হয়েছে এবং সেন্ট্রাল আইবি এই বিজ্ঞাপনটা দিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইমাত্র বিশ্বনাথদা বলছিলেন যে রিক্রুটমেন্ট হয় না। সেন্ট্রাল আইবি জাতীয় স্তরে ৪৯৮৭টা পদের জন্য আবেদনপত্র চেয়েছে। তার মধ্যে বিভিন্ন লোকেশানে সেন্ট্রাল আইবির পদাধিকারীদের রোহিঙ্গা ইস্যু। আমি দুটো প্রশ্ন তুলব, আগে ফ্যাক্টটা বলি। সেটা হচ্ছে, যেই লোকেশনটা বিভিন্ন শহরের এসে কলকাতায় এসে থাকছে, তখন কলকাতায় যাদের চাকরি দেয়া হবে তাদের কি কি ভাষা, মানে কি কি ভাষাভাষী লোকেদের কলকাতা থেকে চাকরি পেতে পারে সেন্ট্রাল আইবিতে, তাতে সাঁওতালি, নেপালি, ভুটানি, উর্দুভাষী, সাঁইথিলি, বাংলা ভাষা অবশ্যই, এবং রোহিঙ্গা ভাষা, অর্থাৎ সম্ভবত মায়ানমারের ভাষা। আমার দুটো স্পষ্ট প্রশ্ন আছে। এক হচ্ছে যে, একটা তো কেউ বলতে পারেন যে দেখুন, রোহিঙ্গা ইস্যু এমন জায়গায় ভারতবর্ষে এসছে, বিশেষ করে বাংলায়, যে কলকাতায় চাকরি প্রার্থীদের রোহিঙ্গা একটা ইস্যু, আমি গোল করে রেখেছি, রোহিঙ্গা একটা ইস্যু। কিন্তু দ্বিতীয় প্রশ্নটা একদম নিখাদ রাজনীতি। আমি বলছি, আমি যদি এই তথ্যই ধরি, রোহিঙ্গা ইস্যুতে গৌহাটি, যেটা ওই কলকাতার মতো অন্যতম লোকেশান, এখানে রোহিঙ্গা জানার প্রয়োজন নেই। মানে আমি বলছি, পরিসংখ্যান তো বলছে যে গৌহাটিতেও রোহিঙ্গা আছে। আমার এইখানে রাজনীতি না বাস্তবতা কোনটা? যেহেতু সেন্ট্রাল আইবির ব্যাপার, আমি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যকেই এখানে শুরু করব। সুমন, তুমি যেটা বললে যে বিজ্ঞাপনটা দিয়েছে, হ্যাঁ, এটা কিন্তু এস্টাবলিশড ফ্যাক্ট। এটা কিন্তু সেন্ট্রাল আইবি এমনি নিজের মন গড়া কিছু করেনি। আচ্ছা, এটা ফ্যাক্টস অ্যান্ড ফিগারের উপর বেস করে কিন্তু এটা পাঠিয়েছে। দাদা, সেই ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স তো গৌহাটিতেও একই রকম উদ্বেগজনক। নেই তো, নেই, পাইনি তাই দেয়নি। না না না, আমি বলছি রোহিঙ্গা তো অফিসিয়ালি আছে। রোহিঙ্গা অফিসিয়ালি আছে, কিন্তু এখানে এর সঙ্গে একটু পলিটিক্স, একটু তোমার এন্ট্যাঙ্গেল হয়ে গেছে। হ্যাঁ, এখানে এইটা বললে আমার আপত্তি নেই। এটা হয়েছে, এটা প্রতিষ্ঠিত ফ্যাক্ট। তেল আর জল মিশেছে। একই সঙ্গে তুমি দেখো, আধার বলো, ভোটার আই কার্ড বলো, এটা একটা জালিয়াতির হাব। মানে তুমি এসিজেড জানো, স্পেশাল ইকোনমিক জোন, আবার এফডিজেডও জানো, ফোর্স ডকুমেন্ট জোন, সেটাও জানো, দুটোই আছে। সুতরাং আমার বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে তোমার এই যে উত্তর দিনাজপুরে যে কৃষ্ণকান্ত বেং, এই যে গোয়ালপুকুরে, সে দেখা যাচ্ছে তার বাংলাদেশি পাসপোর্ট,
আর আধার কার্ড রয়েছে এখানকার, ভোটার আই কার্ড রয়েছে ভারতবর্ষের। তার মানে কি দুদিকেই কিন্তু গাফিলতি আছে, কোথাও তোমার আসলভাবেই হচ্ছে, কোথাও জালিয়াতিভাবে হচ্ছে। এই যে তোমার স্কেচি এবং একটা সুপারফিশিয়াল দায়সারা এনকোয়ারি, এর জন্য কিন্তু তোমার কেন্দ্রকে যদি তুমি রেসপন্সিবল করো তাহলে কিন্তু সমান রেসপন্সিবল হবে তোমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এক, গত প্রায় 8-9 দিন ধরে মানে প্রাণ ওষ্ঠাগত হয়ে গেল, হৃদয় বিদীর্ণ হয়ে গেল। বাঙালি, বাংলা ভাষী, বাঙালি অস্মিতা, বাঙালি আত্মগরিমা, বাঙালির ষষ্ঠী পুজো হয়ে গেল। এক, এটা কিন্তু আমি তোমায় বলছি সুমন, দায়িত্ব নিয়ে বলছি, এটা কিন্তু ভাব, ভালোবাসা, প্রীতি, আন্তরিকতা কিচ্ছু নয়। সামনে আর 9 মাস বাকি আছে, এটা ভোটের রাজনীতি। আমি প্রাক্তন পুলিশ অফিসার হিসেবে যেটা বুঝি এবং বাঙালি হিসেবে যেটা বুঝি, মানুষ হিসেবে যেটা বুঝি, একজন ভোটার হিসেবে যেটা বুঝি, এটা হচ্ছে সেই ভোট রাজনীতি চলছে এখন। এই ভোট রাজনীতি তুমি তো একবারও দেখবে না যে অনুপ্রবেশকারী যারা, ইনফিল্ট্রেটার যারা, আজকে যে অনুপ্রবেশকারীর সম্পর্কে একটা রাশ শুনেছ? আজকে রাজ্য সরকারের কোনো কনসার্ন দেখেছে কেউ বলতে পারবে যে রাজ্য সরকার এই ব্যাপার নিয়ে, অনুপ্রবেশকারীদের ব্যাপার নিয়ে এক ফোঁটা চিন্তিত? এক ফোঁটা চিন্তা। আপনি তো বাম আমলেও ছিলেন, আমি বলছি যে যারা ক্ষমতায় থাকে অনুপ্রবেশ ইস্যু নিয়ে তাদের চিন্তা ভাবনার কোনো বহিঃপ্রকাশ দেখা যায় না, এটা কেন? না, এটা কিন্তু হয়েছে, কিন্তু বাম আমলে কিন্তু এই অনুপ্রবেশকারীটা এতটা ছিল না, এতটা হাইলাইটেড হয়নি। এবার এইটা যখন 2011-র পর থেকে এটা ম্যাসিভ হয়েছে বলে কিন্তু তোমার মিডিয়াতে এসছে। আজকে তোমায় দেবাংশু বলে দেবে যে তুমি কিভাবে, তুমি বিং ভাইস প্রেসিডেন্ট অফ এ প্রাইম চ্যানেল অফ দি কান্ট্রি, তুমি ডিজেলের দাম বাড়লো, পেট্রোলের দাম বাড়লো, তা নিয়ে তুমি কটা তুমি সভা করলে, কটা তুমি প্রোগ্রাম করলে, আমি বুঝতে পারলাম এটার সঙ্গে এটা কি মিল আছে। এটা নিয়ে তুমি দিনের পর দিন তুমি মিটিং করে যাচ্ছ। উদাহরণ দিচ্ছি, আমি প্রথম কথা বলি, সলিলদার যেদিন তৃণমূলকে গালাগালি করার 100% টাইম ধরে করেন, যেদিকে বিজেপিকে গালাগাল দেওয়ার সুযোগ হয় 10% বিজেপির জন্য রিজার্ভ করে 90% ফিক্স থাকে তৃণমূলকে বলতেই হবে। 2 নম্বর কথা হচ্ছে সুমনদা, উনি যে কথাটা বললেন, আমি ভাগটা কি মানে বাঙালি নিগ্রহ আর অনুপ্রবেশের মধ্যে থেকে তুললে এটা 90 ওটা 10, আমি 90-10 এর ভাগটা ওভাবেই করলাম যেভাবে সলিলদা ভাগ করে ফেললেন। বামেদের সময় বেশি ছিল না, তৃণমূলের সময় বেশি হয়েছে। উনি কোন প্যারামিটার, কোন স্কেল উনি পকেটে নিয়ে ঘুরছেন যেটা দিয়ে মেপেছেন এটা আমার জানা নেই, যে এই সময় কেন ধরা পড়তো না, মিডিয়াতে আসেনি। আরে বাম আমলে মিডিয়া কটা ছিল যে ধরা পড়বে? কটা মিডিয়া শেষ তো তার মধ্যে তুমি আনন্দবাজার পত্রিকা দেখো, বারবার এই জেলাগুলোকে চিহ্নিত করা হয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 দিনাজপুর। সুমনদা, আমি সলিল বাবুর জন্য ক্লিয়ারলি বলতে চাই, আমি সুমনদাকে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা এই কারণেই দিয়েছিলাম যে কোনো একটা জিনিস যখন একটা কন্টিনিউয়াস প্রসেস হয় সেটা ক্র্যাকডাউন করা বলে ডিসকাশন হয় না। 90-10 নিয়ে আপনি ইনসিডেন্ট বলে সেটা নিয়ে ডিসকাশন হয় না। দেবাংশুরা 25-75 অভ্যস্ত, তাই 90-10 নিয়ে আপত্তি আছে। মানে আমিও আরে 75 নিয়ে শুভেন্দু কাছে বিজেপি ভাই বলেনি। আমার দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, জাস্ট এই লাস্ট কয়েকদিন ধরে এই গোটা ডিসকোর্সটা যে রাজ্য থেকে মূলত সবচেয়ে বেশি তোপ দাগা হয়েছে বাংলাদেশিরা, বাঙালি ইত্যাদি ইত্যাদি, সেটা হচ্ছে আসাম, যে রাজ্যে আমাদের কুৎসিততম স্মৃতি আছে বাঙালি খেদাও আন্দোলনের। সুতরাং এই আশঙ্কাটা আজকে হবেই। ওই বাঙালি খেদাও আন্দোলন অত বাঙালির রক্ত ঝরানোর কাজটা যারা করেছিল তাদের রাজনৈতিক বংশধরদের হাতেই আজকে দেশের সরকারের চালিকা শক্তি কিনা, এই আশঙ্কাটা কিন্তু থাকবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি দেবাংশুর কাছে এর আগে একটা প্রশ্ন করেছিলাম, খুব কোনো জড়াজারি বিষয় নয়, যে মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজ বন্ধ, মিটিং করবেন, মিছিল করবেন, দিল্লি যাবেন, সব করবেন, কিন্তু আদালতেরা মামলা করবেন না। তেমন আবার এক্ষেত্রে মিটিং মিছিল সব হচ্ছে, কিন্তু আমি জানার জন্য, শেখার জন্য জানতে চাই যে গত 1 মাসে, 1.5 মাসে, 2 মাসে এই যে ঘটনাটা ঘটছে পশ্চিমবঙ্গের নাগরিকদের সঙ্গে বিভিন্ন রাজ্যে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরে রাজ্যের সরকার কি করেছে? এক সেকেন্ড, চিফ সেক্রেটারি, আমি পশ্চিমবাংলার চিফ সেক্রেটারি অন্যান্য রাজ্যের চিফ সেক্রেটারিকে চিঠি লিখবেন যেখানে ঘটনাটা ঘটছে, দরকারের প্রতিনিধি যাবে, সেখানে বৈঠক করবে, পার্লামেন্টে এটাকে রেজ করা হবে, কেন্দ্রের সাথে কথা বলা হবে, ইত্যাদি ইত্যাদি। অ্যাডমিনিস্ট্রেটিভ স্তরে ভাষণ দেওয়া ছাড়া উনি আর কোন কাজটা করেছেন আমি জানতে চাই। আমি বলছি আমাদের এমপিরাও সেখানকার গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেছে, ইনক্লুডিং সামিরুল ইসলাম, মহুয়া মৈত্র, তারা এই কাজে অলরেডি রয়েছেন, শতরুদ্দার কাছে নলেজ দেন। 2
নম্বর কথা হচ্ছে আমি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই প্রত্যেকটা স্টেটের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড আছেন তাদের সঙ্গে ডিসকাশন করে নেগোসিয়েশন পর্যন্ত করা হচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মার একটা হিমন্ত বিশ্ব শর্মার একটা টুইট 15 জুলাইয়ের, আপনিও নিশ্চয়ই পড়েছেন, যে আসাম হ্যাজ বিন ওয়েজিং a relentless war against illegal infiltration of Bangladeshi Muslims for several decades. The recent attempt আমাকে বলতে দিলে না দিলে তো মুশকিল, সবাই তোমাদের মতো ফেক হয় না ভাই। The recent attempt by the AITC official to distort my media remarks and portray our stand as anti-Bengali is nothing but a desperate ploy to shield Muslim infiltrators from Bangladesh whose very presence very presence threatens to alter the demographic fabric of our nation. Let it be absolutely clear in Assam, every Indian citizen, including Bengali speaking people, fully understand our position and support our এবং আসাম থেকে ওই বরাক ভ্যালি থেকে রাজ্যসভায় পাঠানো হয়েছে একটা বাঙালি সংসদকে, কনাক পুরকায়স্থ থেকে পাঠানো হয়েছে, আর এরা যায় বাঙালি বাংলা করে না, এরা বিশ্ব শর্মা সব জ্ঞান তো বলেছেন বাঙালিদের ভাষা আছে। আজকে নোটিস ফেক কোথায় আছে?  জাল এবং জালি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সুতরাং জাল টাল কেটে এবার আমরা প্রশ্ন বলতে পারলাম না। আমি বলছি কি, দেখো প্রথম কথা হচ্ছে বরাক থেকে একজন বাঙালিকে পাঠানো হয়েছে, পশ্চিমবাংলাতে 19 জন বাঙালিকে পাঠানো হয়েছিল, তারা গিয়ে কি কি কাজ করেছে বাংলার জন্য আমরা সবাই দেখেছি বিজেপির হয়ে। কিন্তু কথাটা আমি এই কারণে বলছি যে হেমন্ত বিশ্ব শর্মা এই যে টুইটে এত কিছু বললো, তো কিন্তু ঘটনাটা হচ্ছে উনি বলছেন গোটা আসামের বাঙালি সবাই আমাদের সঙ্গে রয়েছে। সিএ পাশ করানোর পরে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1 মাসে 2 বার আসাম যেতে গিয়ে ব্যর্থ হয়ে হাওয়ায় চক্কর কেটে ফিরে এসেছিল। আসামের বাঙালি এবং অহমিয়া নির্বিশেষে সিএ এর বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রীকে আসামের মাটিতে নামতে দেয়নি। তাই আসামের মানুষ কতটা হেমন্ত বিশ্ব আমি বলেছি কোন দিকে আছে, আমি এই কারণে বলছি এটা মিথ্যে তথ্য নয়, সবাই জানে, ইতিহাস সবার মনে আছে। কিন্তু আমি বলছি ইন্টারন্যাশনাল খবর হতো সদরু 2019 সালে ডিসেম্বর মাসে সিএ পাস হওয়ার পরে 2020 সালের জানুয়ারি মাসে 2 বার প্রধানমন্ত্রী আসাম সফর বাতিল হয়েছে, 2 বার। আমি এখানে বলছি যদি আমার তথ্য ভুল হয়, আজকে একের পর এক বিস্ফোরক তথ্য প্রথমে কেয়া দিল, পুরোটা জাল বললো, একটা নোটিশ পাঠানোকে, এবং এখন শতরূপ বলছে দুজনকেই থামানো, শতরূপ মারাত্মক। এই জিনিস সত্যি আমাদের জ্ঞানে নেই, মানে ওই যে যেরকম লেখা হয় না যে আমরা যাচাই করে দেখিনি, একেবারে সেই একই কথা বলবো। কিন্তু আমি বলছি কনসার্নটা খুব পরিষ্কার আমার, সেটা হচ্ছে এটা শুধু আসামের বিষয় নয়, তার কারণ এই ধরনের প্রাদেশিক, আমি বলছি সংকীর্ণ, প্রাদেশিকতার মধ্যে কোনো খারাপ কিছু নেই, কিন্তু সংকীর্ণ প্রাদেশিক সেন্টিমেন্ট যেটা হয় ক্রমশ গ্যাংরিংয়ের মতো গোটা দেশে ছড়ায়, একটা ছোঁয়াচে ব্যাধির মতো ক্রমশ আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করে। আজকে যদি একটি রাজ্যে, আমি কোনো বিশেষ রাজ্যের নাম বলছি না, সেখানে ভূমিপুত্র বনাম বহিরাগত এই লড়াই শুরু হয়, বিশ্বাস করুন সেই লড়াইতে যে আগুনটা কোনো বাড়িতে লাগবে, দেবালয়ে বেঁচে যাবে, ব্যাপারটা এইরকম হয় না। এই জন্য এই প্রবণতাটা আমাদের কাছে মারাত্মক। তার কারণ আবার বলছি, একাধিক রাজ্যে এই মুহূর্তে যখন এই আলোচনা করছি, যখন বারবার স্টুডিও উত্তপ্ত হচ্ছে, তখন মাটিতে একেবারে মানুষকে ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করতে হচ্ছে। আবার বলছি একটা রাজ্যে নয়, সেই জন্য উদ্বেগটা আরও চক্রবৃদ্ধি হারে বাড়ছে, তার কারণ একাধিক রাজ্যে গ্যাংগ্রিনের মতো এই প্রবণতা, এই অসুখটা ছড়িয়ে পড়ছে। পরের প্রতিবেদন। কখনো মালদা, কখনো নদিয়া, কখনো উত্তর 24 পরগনা, কখনো আবার কোচবিহার। রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দাদের শুধুমাত্র বাংলায় কথা বলায় ভিন রাজ্যে হেনস্থা করা হচ্ছে। এবার কোচবিহারের বাসিন্দাকে আটকে রাখার অভিযোগ উঠল হরিয়ানার গুরুগ্রাম পুলিশের বিরুদ্ধে। প্রায় 1 বছর ধরে গুরুগ্রামে থাকেন শীতলকুচির বাসিন্দা হালাল মিয়া। পরিবারের অভিযোগ, গত 19 জুলাই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পরিচয়পত্র দেখানোর পরও বাংলাদেশি সন্দেহে আটক করে রাখা হয়। বাংলা বলে দেখি ধরে নিয়ে গেছি, আধার কার্ড, ভোটের ফটো, রেশন কার্ড, বাপের ছবি, অনেক কিছু দিয়ে নাকি, তাও দেয় না। কি কারণে দেয় না? ছেলে চাই, আমার ছেলে লাগবে। আমরা এই দেশের নাগরিক,
আমাদের 14 সিঁড়ি হজম হয়েছে আর সেই মানসিক কয় বলে বাংলাদেশি। নানা মহলে প্রশ্ন হলো অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু যারা বৈধ নাগরিক তাদের হেনস্থা কেন করা হবে? একইভাবে মালদার বাংলাভাষী 8 জন পরিযায়ী শ্রমিককেও আটক করে বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামের পুলিশ। চাঁচল 1 ও 2 নম্বর ব্লকের 8 জন শ্রমিককে আটকে রাখা হয় বলে অভিযোগ, যদিও বুধবার তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে পরিবারের তরফে। এখন ওখানেই আছে, ভাড়া বাড়িতেই আছে, এখন ভালোই আছে, খুশি আছে। এরই মধ্যে এবার দিল্লিতে বাংলাদেশি সন্দেহে নবদ্বীপের 2 জন শ্রমিককে আটক করা হয়েছে বলে অভিযোগ। নবদ্বীপের তিওরখলি কুলতলা এলাকার বাসিন্দা শান্তি শেখ এবং কাজিল শেখ 3 মাস আগে দিল্লিতে রাজমিস্ত্রির কাজে যান 2 জন। পরশু দিনটা জানতে পারলাম যে ওখানে ওকে ওর কোনো ডকুমেন্টস নেই বলে ওখানে আটকে রেখে দিয়েছে। খোঁজ নিতে এসেছিল, এখানে পুলিশ এসেছিল, এসে আমাকে শুধলো যে কি হয়েছে। আমি জন্ম সার্টিফিকেট দিয়েছি, আধার কার্ড দিয়েছি, ভোটার কার্ড দিয়েছি, আমার ছেলে বাড়ি আমার চাই। ভিন রাজ্যে বাংলা ভাষীদের আটক করা নিয়ে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। এখানে যারা আধার জাল করছে, রেশন কার্ড জাল করছে, ভোটার আই কার্ড জাল করছে, তাদের বহাল তবিয়তে কারবার করতে দিতে চায় একমাত্র বাংলার এই উগ্রপন্থী এবং অনুপ্রবেশকারীদের সমর্থক সরকার চলার জন্য। শুধু বাংলার সিকিউরিটি নষ্ট হচ্ছে না, সারা দেশের সার্বভৌমত্ব আজকে একটা বিরাট চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার আঙুল তুলে বলছেন, দেখাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার কেন একটা সার্কুলার জারি করেছে যে 1 মাসের জন্যে বা 1 বছরের জন্য বিনা বিচারে তুমি ক্যাম্পে রেখে দিতে পারো তোমার সন্দেহ হলে। সেই প্রসঙ্গটা আসুক। দিকে দিকে যখন এই উদ্বেগের ছবি, তখন হরিয়ানায় আটক পলাশিপাড়ার এক পরিযায়ী শ্রমিককে পরিচয়পত্র খতিয়ে দেখার পর ছেড়ে দিয়েছে পুলিশ। শুভেন্দু ভট্টাচার্য, প্রদ্যোৎ সরকার, অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কথা হচ্ছে তেল আর জল আলাদা করবে কে? বারবার এই কথা হচ্ছে যে একেবারে মিথ্যে অভিযোগে শুধু বাংলা বলার কারণে যখন এই বাংলাভাষী মানুষগুলোর ওপর চরম অত্যাচার নেমে আসছে, তখন সত্যি সত্যি বেনজল তো ঢুকেছে। আমি বলছি, এইটা খানিকক্ষণ আগে আলোচনাও হচ্ছিল, দ্রুত আমার কাছে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি জয়ন্তর কাছে যাব, যে বাংলাদেশের নুরুল ইসলাম বেআইনিভাবে আমাদের এই রাজ্যে পশ্চিমবঙ্গের দত্তপুকুরে এসে নারায়ণ অধিকারী হয়ে গেছিলেন এবং তাকে দত্তপুকুর থানার পুলিশ অত্যন্ত এফিশিয়েন্টলি ধরেছিলেন। তার কারণ নারায়ণ অধিকারী নামে এইটা হচ্ছে ভোটার আইডি তার, এবং এইটা হচ্ছে আধার কার্ড। একেবারে সরাসরি নুরুল ইসলাম তিনি হয়ে গেছিলেন নারায়ণ অধিকারী। কিভাবে ধরা পড়েছিল সেটাও একটা মজার গল্প। আমি দ্রুত একবার তানজুরি বিবি তিনি কি বলেছিলেন অন ক্যামেরা, সে নিয়ে আমরা অনুষ্ঠানও করেছিলাম, দেখাবো। আমি একদিন সাইবার কাপে গেছিলাম, দেখছি নুরু দেখি ওখানে গেছে, টাকা পাঠাবে না তুলবে, তা বলছে ওই নারায়ণ এসে গেছে, মানে সাইবার কাপের উনি বলছে। বলছি কেন, ওর নাম তো নারায়ণ না? আমি ওর নাম তো নুরু। বলছে না, ওর নাম নারায়ণ অধিকারী, তোমরা জানো না। তো সেই দিনকে আমি জানতে পারলাম যে ওর নাম নারায়ণ অধিকারী। জয়ন্ত, আমি বলছি যে হাস্যকর শোনাতে পারে, কিন্তু এর এই ধরনের অবিশ্বাস তৈরি হওয়া এবং গোটা দেশে যে প্রেক্ষিতটা ছড়াচ্ছে সেটা অত্যন্ত উদ্বেগজনক রাজ্যে রাজ্যে, মানবে? শুধু তেল আর জল আলাদা করাই নয়, একটু আগে জাল আর জালি নিয়ে চিৎকার শুনতে শুনতে মনে হচ্ছিল যে জাল ডকুমেন্ট আর জালি নাগরিকত্ব নিয়েও কিন্তু আজকের আলোচনাটা। আমি একটা কথা পরিষ্কার করে বলি যে শুধু বাংলায় কথা বলছে বলে ভিন রাজ্যে বাঙালিদের ধরছে এমন কথা নয়। যাদের সম্পর্কে সন্দেহ হচ্ছে যে তারা বাংলাদেশি এবং অনুপ্রবেশকারী, তাদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসাবাদ করছে, সঠিক পরিচয়পত্র চাইছে, যেগুলিকে ক্রস ভেরিফিকেশন করা হচ্ছে, সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে পাঠানো হচ্ছে। ওই সংশ্লিষ্ট জেলা শাসক যদি সার্টিফাই করে দেন, তাহলে ওই যদি ওই পরিচয়পত্রগুলিকে সঠিক বলে, তাহলে তাদের ছেড়েও দেওয়া হচ্ছে। এ কথা ঠিক যে অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠাবার প্রক্রিয়া সারা দেশে চলছে। বাংলায় কথা বললেই শুধু সারা দেশে বাঙালিদের ধরা হচ্ছে, তাদের মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই চিত্রটা কিন্তু আদৌ সঠিক নয়। দ্বিতীয় ভাগে এই প্রচুর সংখ্যক বাংলাদেশি আমাদের দেশে ঢুকে পড়ছে কোথা থেকে? মূলত এরা ঢুকছে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা ও আসামের সীমান্তবর্তী এলাকা থেকে। তারপর
পশ্চিমবঙ্গকে মূলত ঘাঁটি করে এখানে নকল আধার ও ভোটার কার্ড তৈরি করে, প্যান কার্ড তৈরি করে ভোটার লিস্টে নাম তুলে বিভিন্ন রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে। মূলত এদের লক্ষ্য থাকছে দিল্লি ও বোম্বাই, বম্বে থেকে তারা কখনো চলে যাচ্ছে দুবাই, বাহরিন, তারপর তারা চলে যাচ্ছে বিভিন্ন দেশে। শুধু আমাদের দেশে এই সমস্যায় জর্জরিত তা নয়, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল এই সমস্ত দেশগুলিতেও কিন্তু এই অবৈধ অনুপ্রবেশকারীরা ঘাঁটি গাড়ছে এবং এই সমস্ত দেশগুলি কিন্তু এখন যথেষ্ট সচেতন হয়েছে। এবারে আমি আসি একটু আইনগত আলোচনায়। ভিন রাজ্যে অনুপ্রবেশকারী সন্দেহে যাদের ধরা হচ্ছে তাদের কাছে বৈধ কাগজপত্র থাকলে ছেড়ে দেওয়া হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ফৌজদারি মামলা করার সুবাদে আমি জানি আমাদের এখানকার পুলিশও কিন্তু অনুপ্রবেশকারী সন্দেহে প্রচুর মানুষকে ধরে। তাদের জামিনের জন্য যখন তারা আমাদের কাছে আসেন, আমরা আদালতে যখন মামলা করি, আদালত নথিপত্র জমা দিতে বলেন, সেই নথিপত্রগুলি ভেরিফিকেশনে পাঠানো হয়। বেশিরভাগ ক্ষেত্রে এখানকার পুলিশ বলেন যে সেই নথিপত্রগুলি জাল। তুমি তো একটু আগে আলোচনা করছিলে যে সত্যি সত্যি এই জায়গাটা একটাই নকল কাগজপত্র তৈরির হাব তৈরি হয়েছে। তোমার আজকে একদম শুরুতে প্রশ্ন ছিল যে রাজনৈতিক মদত আছে কিনা। আমার কথা শুধু রাজনৈতিক মদত নয়, পুলিশি মদতও রয়েছে। যদি বৈধ কাগজপত্র না থাকে তাহলে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। প্রথমে বিচার হবে, বিচার শেষে তারা সাজা পাবে এবং তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ একজন বাঙালি হিসেবে আমি জোর দিয়ে বলতে পারি যে ভিন রাজ্যগুলিতে বাঙালি মানেই তাদের পিটিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়, একটা ভুল বার্তা যাচ্ছে সমস্ত রাজ্যগুলিতে। আরও একটা কথা বলতে হবে যে প্রচুর মানুষ চিকিৎসার কারণে, বেড়াতে, আত্মীয় স্বজনের বাড়িতে অথবা পড়াশুনো করতে এই দেশে আসেন এবং তারা তারপরে ভিসার মেয়াদ শেষে তারা কিন্তু এই জনসমুদ্রে মিশে যাচ্ছেন। এখানকার মানুষ, এখানকার পুলিশেরও কিন্তু গাফিলতি রয়েছে। তারা ওই মানুষগুলি কোথায় যাচ্ছেন সেটা তারা আর খুঁজে দেখছেন না। ওই মানুষগুলি এখানে জমি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, দোকান কিনছেন, বিয়ে করছেন, তারপর তারা মিশে যাচ্ছেন জনসমুদ্রে, কখনো হুলিয়া বদলাচ্ছেন, কখনো নাম বদলাচ্ছেন। অর্থাৎ বাংলাভাষী আক্রান্ত এটা কোনো সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে অনুপ্রবেশের। অনুপ্রবেশ আটকাতে পারলে অনেক সমস্যা আটকানো যাবে। আর একটা কথা বলা প্রয়োজন, এটাও কিন্তু ঠিক নয় যে পরিযায়ী শ্রমিক মানেই তাদের মেরে তাড়ানো হচ্ছে। আমরা যা জানতে পারছি যে ভিন রাজ্যগুলিতে তারা নকল কাগজপত্র তৈরি করে কলোনি তৈরি করতে যাচ্ছে, জমি কিনছে এবং বাড়ি তৈরি করবার চেষ্টা করছে, তখন তারা ধরা পড়ছে। অনেক ক্ষেত্রে তুমি জানো যে দিল্লিতেও কেউ জরির কাজ করছেন, কেউ সোনার কাজ করছেন, পরিযায়ী শ্রমিক হিসেবে আসছেন যাচ্ছেন, তাদের সবাইকে কিন্তু মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে তা নয়। প্রশ্নটা হচ্ছে পাসপোর্টের শুধু নয়, পাসপোর্ট ভেরিফিকেশনের এবং জাল পাসপোর্টের। শতরূপের সঙ্গে আমি একমত একটা কথায় যে রাজ্য এবং কেন্দ্রের কোনো মিলিত স্পেশাল ড্রাইভ আমরা কিন্তু দেখিনি। প্রশ্নটা হচ্ছে আইনের এবং নৈতিকতা। শেষ করবার আগে বলবো, তুমি সাদরাঠির কথা বললে, অর্থাৎ শুধু সাদরাঠি নয়, 22শে ডিসেম্বর 2024 জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের টাস্ক ফোর্স ক্যানিং থেকে যাকে ধরেছিল সে একজন কুখ্যাত জঙ্গি ছিল। তার আগেই মুর্শিদাবাদ থেকে আনসারুল্লাহ বাংলা টিমে দুজন জঙ্গিকে ধরে। এজাজ আহমেদ জামাতুল মুজাহিদিন টেররিস্ট, তাদের অ্যারেস্ট করা হয় বিহারের গয়া থেকে, যার বীরভূম কানেকশন ছিল। অর্থাৎ প্রশ্নটা শুধু জাল পাসপোর্ট বাঙালি তাড়ানো হচ্ছে তা নয়, প্রশ্নটা সিকিউরিটির। এই সিকিউরিটিতে কিন্তু শুধু আজকে পশ্চিমবঙ্গ ভারত নয়, সারা পৃথিবী আক্রান্ত। জয়ন্ত যে নামটা বললো না সেটা হচ্ছে যে জাভেদ মুন্সি। আমি বলছি জয়ন্তর সঙ্গে আমি ভয়ঙ্কর দ্বিমত একটা জায়গায়, একমত যেগুলো সেগুলো আর আলাদা করে বলছি না। সেটা হচ্ছে এটা প্রশ্ন নয় যে সবাইকে অন্য রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। যদি একজন ব্যক্তি বা একটা পরিবারের গায়ে একটি আঁচড়ও পড়ে, সেটাও একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় জাস্ট অ্যাকসেপ্টেবল নয়, ভয়ঙ্কর। আমার সাথে যেহেতু একমত হয়েছে, আমি কোন জায়গাটা দ্বিমত আমার বলতে বিবেকের দংশন হচ্ছে, তবু বলতেই হবে। প্রথম কথা হচ্ছে যে কারোর ভিসা এক্সপায়ার করার পরে সে যদি থেকে যায়, মানে ভিসা নিয়ে কারা কারা ভারতবর্ষে এলো, ভিসা এক্সপায়ার করে যাওয়ার আগে তারা ভারত ছেড়ে চলে গেল কিনা, সেইটা দেখা কিন্তু কোনো রাজ্যেরই শুধুমাত্র পুলিশের কাজ নয়। ইনফ্যাক্ট আমি যতদূর জানি পুলিশের কাজ নয়ই সেটা, সেইটা দেখার জন্য কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট কিন্তু শেষ করেনি, কিন্তু ভিসা এক্সপায়ার করার পরে থেকে গেল সেটা দেখার কাজ রাজ্যের পুলিশের নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমি তোমরা যে উদাহরণটা দেখালাম, দ্বিতীয় কথা হচ্ছে যে নুরুল ইসলাম বলে যে উদাহরণটা তোমরা দেখালে, হয়ে গেছে কি এবার বলতে পারি?
নুরুল ইসলাম বলে যে উদাহরণটা তোমরা দেখালে, প্রথম কথা হচ্ছে নুরুল ইসলাম কোত্থেকে ভারতবর্ষে আসলো, কার গাফিলতিতে আসলো, বারবার করে বলছে, এটা নিয়ে প্রশ্ন করতে হবে। দ্বিতীয় কথা, এই নুরুল ইসলাম কিভাবে চিহ্নিত হলো যে যে নারায়ণ অধিকারী বলে ফেক আইডেন্টিটিতে আছে, তোমরাই দেখালে তাঞ্জরি বিবি বলে একজনের মাধ্যমে। এই তাঞ্জরি বিবি কিন্তু সকালে গোসল করেন এবং নাস্তা করেন। এই যে শুনছিলাম যে গোসল করলে নাস্তা করলে সে ভারতীয় নয়, এই গোসল করা নাস্তা করা তাঞ্জরি বিবির জন্য কিন্তু ভারতের মধ্যে একজন অনুপ্রবেশকারী চিহ্নিত হলো। আমি একবারও বলিনি নাস্তা করলে, এটা জয়ন্তদা বললেন না যে জাল ডকুমেন্ট, জাল নথি যেরকম ডেঞ্জারাস, জাল ভিডিও ডেঞ্জারাস। এই যে একটু আগে যে ভিডিওটা আমরা দেখাচ্ছিলাম, এটা হচ্ছে আপনাদেরই এবিপি গঙ্গায় 12 দিন আগেকার ছবি। কিছু ছাত্র যারা মদ্যপ অবস্থায় ছিল তাদের সঙ্গে পুলিশের একটা ঘটনা, সেই ভিডিওটা পার্থপ্রতিম রায় আজকে বেমালুম পরিযায়ী শ্রমিক বলে চালিয়ে দিয়েছেন। আর একটা কথা, সামিরুল ইসলাম, 30 সেকেন্ড, এই যে সামিরুল ইসলামের যে নাম নিল, সুইটি বিবি বলে যার কথা সামিরুল ইসলাম বলেছে, 2025 শেষে ধরা পড়েছে, সে স্বীকার করেছে দিল্লি আদালতে যে হ্যাঁ আমি বাংলাদেশ থেকে এসেছি। অদ্ভুত ব্যাপার, তার 6 বছরের ছেলের জন্মসনদ পাইকার গ্রাম, পশ্চিমবঙ্গের পাইকার গ্রামে দিয়েছে এই বছরে, যে তার জন্ম হয়েছে এই বছর, ছেলের বয়স 6 বছর। মানে বুঝতে পারছেন কি ভয়ঙ্কর। আমি দেবাংশুর কাছেই যাব। আমি তার আগে যেহেতু ফ্যাক্ট চেকের কথা হলো, আমি বলছি যে কারণে পার্থপ্রতিম বাবুর ভিডিও যখন আমরা দেখিয়েছি, বারবার লিখেও দিয়েছি এবং এখানেও বলেছি এটা উনি পোস্ট করেছেন, ভয়াবহ শিউরে ওঠার মতো ভিডিও, কিন্তু আমরা এটা যাচাই করিনি এবং এই সত্য এখনো যাচাই করার সময়ও পাইনি এবং যাচাই করিনি। আমার শতরূপের সঙ্গে একটা জায়গায় আমি সম্পূর্ণ একমত, যে একটা জায়গায় একমত নই, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে কাল্পনিক হেলিকপ্টার আকাশে উঠছিল, আসামের মাটিতে নামতে পারেনি, এই চিত্রকল্পের সঙ্গে আমি একমত, এটা কাল্পনিক। হ্যাঁ, কিন্তু দুবার প্রধানমন্ত্রীর আসামে, তখন উত্তপ্ত আসাম, এবং শেষবার যদি খুব সিএর পর শেষবার হচ্ছে 9 জানুয়ারি, তার দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর এই সফর ক্যান্সেল হয়। তথ্যের প্রয়োজনে এটাও আমার পাশাপাশি বলতে আমি দুই একটা কথা বলি। জয়ন্তদা যে কথাগুলো বললো আমার শুনতে সত্যি খুব খারাপ লাগছিল, কারণ জয়ন্তদাও যে ভাষায় কথা বলেন, আমরা এখানে সবাই একই ভাষায় কথা বলি। সেই ভাষায় কথা বলার অপরাধে কিছু মানুষ যখন মার খাচ্ছে, জয়ন্তদা অনেক আড়াল করার চেষ্টা করলেন সেই ঘটনাগুলোকে, এটা বলে যে এই ভাষায় কথা বলার জন্য শুধু মার খাচ্ছে না, আরো অনেক কারণ আছে। আমি শুধু জয়ন্তদাকে বলতে চাই যে জয়ন্তদা বা এখানে অনেকেই আমরা যারা আছি, আমরা তো বা অনেকেই যারা আছেন যারা এগুলো বলছেন বা আড়াল করার চেষ্টা করছেন, তারা তো অনেকটা প্রিভিলেজড। সেই সমস্ত জায়গায় যে পরিযায়ী শ্রমিকগুলো না, একটা ঘরের কোনায় 4-5 বসে থাকেন, সেই মানুষগুলোর উপর দিয়ে কি যায় এটা জয়ন্তদা অনুভব করতে পারবে না। জয়ন্তদা যখন তার লয়ারের ট্যাগটা দেখাবে না, পুলিশ ধরার আগে 4 বার ভাববে। 2 নম্বর কথা শুনুন, আমি একটা কথা বলছি, এটা অনুভব করতে কোনো সামাজিক অবস্থা বা আর্থিক অবস্থা লাগে না, হৃদয় লাগে, হৃদয়। সুমন, আমি বলছি কোনো জয়ন্ত কোন পেশায় আছে বা কত অর্থবান, আমি এটাই বলছি, আমি কথাটা কমপ্লিট করি। জয়ন্তদা, অন্ধ তৃণমূল বিরোধিতা যদি আমার মোটো হয়, তাহলে আমি যে কোনো কিছুকেই হেলায় ছড়াতে পারি, তখন আমার কোনো অনুভূতি কাজ করে না। কথা বলি, আমি জানি না অন্ধ তৃণমূল বিরোধিতা কাকে বললো। শতরূপের কথাটা সুন্দর, যে কি করলো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। ভাই, যদি বাংলায় কথা বলে একটা লোক খুন করে, তাহলে তাকে আমি তা বলতে পারবো না যে সে খুনি। যে লোকটা বাংলাদেশ থেকে আসছে, যার কাছে বৈধ কাগজপত্র নেই, তাকে ফিরিয়ে দেওয়া হবে, আমি তাকে বলবো না অনুপ্রবেশকারী। আমার তো ভোটের চিন্তা নেই। আমি বলছি যে মতুয়ারা ধরুন ডিটেইল 6 মাস, তারা কি অনুপ্রবেশকারী? কিন্তু আমি বলছি এক সেকেন্ড আমি যাবো দেবাংশুর কাছে। দেবাংশু, এক সেকেন্ড এই তর্কটা হলো তো, আমি বলছি যে মতুয়ারা 6 মাস ডিটেইন হলো, তারা কি অনুপ্রবেশকারী? আমি একবার বলেছি যে কোথা দিয়ে কিন্তু দেবাংশু, আমি বলছি তোমার দেবাংশু দুজনকেই থামালাম, প্লিজ। আমি বলছি কিন্তু এক সেকেন্ড, দেবাংশু যেটা দাবি করলো, আমি আবার বলছি, আমি ক্রস চেক না করে কোনো তথ্যের ওপর শিলমোহর দেবো না, এখানেও দিইনি। কিন্তু পার্থবাবু যদি সত্যি এই ভিডিওটা, যেটা এই ক্ষেত্রে একেবারে প্রযুক্তই না, সম্পূর্ণ অন্য ক্ষেত্রে অন্য সময় হয়েছে, এটাও তো ফেক ভিডিও। আমি বলছি ও মারাত্মক প্রবণতা। আমি বলছি, তুমি জানি না ভিডিওটা দেখেছো কিনা, শিউরে উঠেছি আমি ভিডিওটা দেখতে নির্দয় ভাবে মারা হচ্ছে। আমি বলছি সুমনদা, কেয়াদি এখানে বসে সকাল থেকে 2-3টে দাবি করেছে, তার মধ্যে হচ্ছে নোটিশ ফেক, এই ফেক, তো কোনটা মিথ্যে কোনটা সত্যি দেবে আমি না কনফিউজড। আমার একটা কথা আছে যে পশ্চিমবাংলার রাজনীতি যেই জায়গায় গেছে, প্রফেশনাল সংস্থাগুলো দিল্লির থেকে আসছে, এখানে আসছে, এই ধরনের ফেক ভিডিও কিন্তু 21-এও আমরা দেখেছি, 24-এর নির্বাচনের আগেও দেখেছি। দেখুন, পারসেপশন তৈরি করবার জন্য যে যার
মানে মতন করে কিন্তু ভিডিওগুলো তৈরি করে। আমি যার জন্য আপনার স্টুডিওতে বারবার অনামি কেউ নয় বিশ্বনাথ দা, জেলা সভাপতি। আমি আবারও বলছি সুমন, আমি প্রত্যেক দর্শককে আপনার মাধ্যমে অনুরোধ করব যে কোনো রাজনৈতিক দল যখন কোনো ভিডিও আপলোড করছে দয়া করে হাত জোর করে বলছি আপনারা সেগুলো যাচাই করুন, তারপরে বিশ্বাস করুন। রাজনৈতিক দলকে বিশ্বাস করবেন না, আর পৃথিবীতে যাই বিশ্বাস করেন রাজনৈতিক দলকে একবার বিশ্বাস করবেন না, আগে যাচাই করুন তারপরে। আমরা পরবর্তী বক্তার কাছে যাব, আর কোনো লাইন নয়, পরবর্তী বক্তার কাছে যাব। তার আগে দ্রুত আপনাদের দেখাবো যে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে ওপারের অঙ্কিতা, এখানে চুমকি, ম্যাজিক। কিন্তু এই ম্যাজিকের মধ্যে মজা নেই, আছে উদ্বেগ। পরের প্রতিবেদন। বাংলাদেশে অঙ্কিতা, ভারতে ঢুকে নাম পাল্টে চুমকি শিকদার। এ যেন একই অঙ্গে অনেক নাম। সীমান্তের ওপারে এক নাম, অবৈধভাবে ভারতে ঢোকার পর নাম বদল। শুধু এদেশে ঢোকাই নয়, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাসিন্দা বিশ্বনাথ শিকদার ও তার স্ত্রী শ্যামলী শিকদারকে মা বাবা সাজিয়ে ভারতের একাধিক নথি, যেমন আসল আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবইও তৈরি করে ফেলেছিলেন অঙ্কিতা ওরফে চুমকি। গত শনিবার অর্থাৎ ১৯শে জুলাই বাংলাদেশি অনুপ্রবেশকারী চুমকি ওরফে অঙ্কিতা এবং তার সাজানো মা শ্যামলী শিকদারকে গ্রেফতার করে পুলিশ। বেশি দিন আসেনি, 1 বছর মতন হয়েছে। ভাড়া বাড়ি থাকে, ঘর করছে, ভয় তো লাগবে, কেননা নিয়ে গেছে 1 বছর এখানে থেকে গেছে। স্বরূপনগরের তেঁতুলিয়া খালপাড়ার এই বাড়িতেই সাজানো মা বাবার সঙ্গে থাকতেন চুমকি। পুলিশ সূত্রে খবর, আদতে বাংলাদেশের নড়াইলের বাসিন্দা চুমকি অবৈধভাবে বাংলাদেশ থেকে এদেশে ঢোকেন। বেশ কয়েক বছর মুম্বাইয়ে বসবাস করতেন, পরে চলে আসেন স্বরূপনগরে। তো বাংলাদেশের লোক তো সবাই, এরা আগে ওই ধারে ছিল, ওই ধারে যাই দেখো ওকে বাড়ি ঘর হব আছে। ওই 5-7 বছর আইছে, 7 বছর আইছে। মঙ্গলবার মুর্শিদাবাদের ডোমকলে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ছোটন মণ্ডল বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা। দক্ষিণবঙ্গের মতো চমকে দেওয়ার মতন ঘটনা ঘটেছে উত্তরেও। চলতি বছরের 25শে জুন কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে যাচ্ছিলেন পারভিন হোসেন আরা নামে এক মহিলা। চেকপোস্টে ভারতীয় পাসপোর্ট জমা দেন, কিন্তু অনলাইন চেকিং করতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় অভিবাসন দপ্তরের। দেখা যায় 2019 সালে এই মহিলায় বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন। একই নাম, একই ছবি, পার্থক্য শুধু পাসপোর্টে। তখন তার কাছে ছিল বাংলাদেশের পাসপোর্ট, আর এখন ভারতের। অর্থাৎ 6 বছর ধরে বেআইনিভাবে ভারতে বসবাস করছিলেন এই মহিলা। পাশাপাশি বানিয়ে ফেলেছিলেন ভারতীয় পাসপোর্টও। এই চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে 2024 সালের 6ই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন সেদেশের বাসিন্দা এনামুল হক। বিএসএফ জওয়ানরা তল্লাশির সময় তার ব্যাগ থেকে ভারতের আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, নয়ডা থেকে সব জাল নথি তৈরি করেছিলেন। অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে চলতি মাসে 24 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দার্জিলিং থেকে গ্রেফতার করা হয়েছে এদের। এদের বাপেরও নাম পাল্টায়, বাবা শ্বশুর বাবা হয়, শ্বশুর স্বামী হয়, এসব কোনো তদন্ত, ওই জন্যে তো আমরা চাইছি না তদন্ত হোক। এরা তো আমাদের লক্ষ্মী না, এরা আমাদের লক্ষ্মী, আমাদের ভোটার, এরা আমাদের জেতানোর চাবিকাঠি। তোমরা আমার পিছনে পড়েছো কেন? অন্য রাজ্যে আছে দেখছো না? তৃণমূল দাবি করছে সীমান্ত দেখে বিএসএফ, আর বিএসএফ অমিত শাহর অধীনস্থ, তাই অনুপ্রবেশ হলে তার দায় মোদী সরকারের। উল্টো দিকে বিজেপির দাবি, অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢোকার পর তৃণমূলের মদতে নথি তৈরি করে নিয়ে এদেশে পাকাপাকিভাবে থেকে যাচ্ছে। কিন্তু এই চাপানুতরের মধ্যে প্রশ্ন হলো, অনুপ্রবেশ কি তাহলে চলছে, চলবেই? সমীরণ পাল, মলয় চক্রবর্তী, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। দেখুন, আমার পরবর্তী বক্তা অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে যাওয়ার আগে খানিকক্ষণ আগে কেউ বলতে পারেন যে আমি যখন নুরুল ইসলাম কিভাবে কোন ম্যাজিকে নারায়ণ অধিকারী হয়ে গেল দেখাচ্ছিলাম, সে তো পুরনো ঘটনা। আচ্ছা, বাংলাদেশের সাম্প্রতিক ক্রাইসিস হওয়ার পর বাংলাদেশের এই যে কোটা বিরোধী আন্দোলন, তার অন্যতম প্রধান মুখ নিউটন দাস, তার ভারতের ভোটার কার্ড তালিকায় তার নাম, এবং সেখানেও আমাদের শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগ পাওয়া গেল। তার কারণ তার সঙ্গে ঘনিষ্ঠতা বলে তৃণমূল নেতা বিপ্লব দাস অভিযোগ করলেন যে আরেকজন সাংগঠনিক জেলা সভাপতি ইত্যাদি ইত্যাদি তার যোগাযোগ। ঠিক কী বলেছিলেন, কিভাবে কোন ম্যাজিকে বাংলাদেশের অত বড় আন্দোলন, যে আন্দোলনের কারণে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো, সেই আন্দোলনের অন্যতম প্রধান মুখ এই রাজ্যের ভোটার হয়, কিভাবে কি বলেছিলেন বিপ্লব দাস তৃণমূল নেতা, কি বলেছিলেন দেখাবো। দেবাশিস দাসের সঙ্গে তার সুসম্পর্ক ছিল, সেইভাবে সে তখন ছাত্র যুবর, সুন্দরবন সাংগঠনিক জেলা ছাত্র যুবর নেতা ছিল, সেইভাবে সে তাকে ডেকে নিয়ে আসতো, তার সঙ্গে মিটিং মিছিলে অ্যাটেন্ড করা। অর্থাৎ
এই ধরনের ঘটনা এটা প্রবাহের মতো চলছে। অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। সুমন, একটা কথা আমি বলবো যে তুমি এই শব্দটা ব্যবহার করলে ভূমিপুত্র, ভূমিপুত্রদের সঙ্গে কিন্তু যারা পরিযায়ী অন্য রাজ্য থেকে আসেন তাদের একটা চিরকালই দ্বন্দ্ব আছে, খুব অবজ্ঞার চোখেই দেখা হয়। বাংলায় একটা সময় প্রচুর বাইরে থেকে আসতো এবং আমাদের অবজ্ঞাটা বোঝা যায় তাদের প্রতি কীভাবে আমরা অ্যাড্রেস করেছি। আজকেও দেখলাম কেউ করেছে, অসমিয়াদের আমরা আসামি বলছি, উড়িষ্যার লোকদের উড়ে বলছি, বিহারিদের খোট্টা বলছি, মারোয়াড়িদের মেরো বলছি, একেবারে অবজ্ঞা। এই অবজ্ঞাটা কেন? যারা বাইরে থেকে আসেন দেখা গেছে যে কিছুদিনের মধ্যেই তারা আর্থিক সাফল্য লাভ করেন, যে যারা ভূমিপুত্রদের থেকে তাদের আর্থিক সাফল্য অনেক বেড়ে যায়, তার ফলে ভূমিপুত্রের একটা সংখ্যায় ভোগেন, এই বুঝি এরা আমাদের চাকরি কেড়ে নেবে, এরা আমাদের জমি কেড়ে নেবে, এইসব ধারণা একটা তৈরি হয়। সারা বিশ্বজুড়েই কিন্তু মাইগ্রেন্টরা কিন্তু সফলতা নিয়ে এসেছে এবং তার ফলেই ভূমিপুত্রের একটা টেনশন। এবারে আমাদের যখন বাঙালিরা যখন আজ বাঙালি কিন্তু ভূমিপুত্র হিসেবেই থাকতে পারছে না, বাংলার এমনই অবস্থা, আমাদের লোকদের যেতে হচ্ছে অন্য জায়গায়। স্বাভাবিকভাবে সেখানকার মানুষ আমাদেরকে পরিযায়ী হিসেবে দেখছে, একটা অবজ্ঞা রয়েছে তাদের মধ্যে, বাঙালির সম্বন্ধে। এই অবজ্ঞাটা কিন্তু বেড়ে গেছে। আমরা দেখেছি যে বাংলাদেশের যে কথা তুমি বললে, যেভাবে নির্মম অত্যাচার হয়েছে, সারা ভারতবর্ষের টেলিভিশন দেখিয়েছে সংখ্যালঘুদের উপর কী ধরনের অত্যাচার ঘটেছে। সুতরাং এই যে ব্যাপারটা বাংলাদেশের যে জিনিসটা চলছে, এটা কিন্তু ভারতবর্ষের নানান রাজ্যের মানুষের হতে পারে। পশ্চিমবঙ্গ থেকে যারা আসছে বলছে তারা বাংলাদেশে যদি হয়, তাদের একটা ব্যাকলাশ হবার কিন্তু জায়গা তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার উচিত ছিল যারা পশ্চিমবঙ্গ থেকে যারা অন্য রাজ্যে আছে, একটা তো দেখুন বেশি তো লোক নয়, 30 লাখ ম্যাক্সিমাম হবে, এদের যদি আমরা রেজিস্টার করতে পারতাম, কোন রাজ্যে কতজন আছে আমরা হিসেব রাখতে পারতাম। আমাদের প্রত্যেক রাজ্যে একজন কমিশনার থাকার কথা, আছেন কি না আছেন আমি জানি না, তারা যদি হিসেব রাখতে পারতো কে কোথায় আছে এবং তাদের কী কী ডকুমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের কাছে আছে, তাহলে বোঝা যেত পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই যে একটা বিতর্কের মধ্যে না গিয়ে তারা যদি তাদের সাপোর্ট করতে পারত। আমি দেখে নেব কেন্দ্র কী করছে না করে, যে এরা আমাদের লোক, এরা পশ্চিমবঙ্গে এতদিন বাস করছে, আমি এই ডকুমেন্টটা এদের সম্বন্ধে দিচ্ছি, তাহলে কিন্তু এদের সুরক্ষা দেওয়া হচ্ছে। নাও যদি না করে আপনি যে বিতর্কের পথে চলছেন, তাতে এদের বিপদটাতে বাড়ছে। আরেকটা প্রশ্ন খুব আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এত লোক যাচ্ছে, বলা হচ্ছে কি ধরনের যে ভিডিও আপনি দেখালেন, যেটা কেয়া বললো না ভিডিওটা জাল, যে ধরনের মারধর করছে, যদি সে ধরনের মারধর হয়ে থাকে, সে ধরনের ভয় তৈরি হয়ে থাকে, তাহলে তো তারা চলে আসবে। কজন আসছে? যে 30 লাখ যদি গিয়ে থাকে, কতজন এসেছে? সামান্য অংশ তাহলে আসছে, তাহলে তারা কেন থেকে যাচ্ছে? তার মানে অত্যাচারের মাত্রা সেরকম নয়, বা নিঃসন্দেহে তারা যে মজুরি পাচ্ছে অনেক বেশি, পশ্চিমবঙ্গে যে মজুরি পাওয়া যায় তার থেকে অনেক বেশি মজুরি পাওয়া যায় পশ্চিমবঙ্গের বাইরে, সেই জন্যই তারা যাচ্ছে। তার মানে বুঝতে হবে যে সেখানে আমার যে আর্থিক নিরাপত্তা, আমার যে রাজনৈতিক বা সামাজিক নিরাপত্তা থেকে এত বেশি আমি সেটা ছাড়তে চাইছি না। তো এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটা আমি পরিষ্কার বলবো যে পশ্চিমবঙ্গ সরকারের উচিত কোনো ধরনের কেন্দ্রকে দোষ, একে দোষ না করে, বা কেন্দ্রের রাজ্যকে দোষ না দিয়ে কি করে ধরা যায় যারা বাইরে থেকে এসেছে, সেটা ধরাটা খুব এই মুহূর্তে কেউই চাইবে না। কেন ভোটের রাজনীতিতে কেউই আর কারোকে ধরতে চাইবে না। সবাই যে লোকাল শাসককে ভোট দিচ্ছে তা তো নয়, কেউ কেউ তো আবার দেখা যায় অন্য জায়গায় ভোট দিতে পারে। সুতরাং ভোটের রাজনীতি, আমি যদি ইচ্ছে করতাম আমাদের 450 কিলোমিটার বর্ডার বন্ধ করবো, কেন্দ্র পারত, কেন্দ্র সেটা করেনি, এবং রাজ্যকে আমরা দোষ দেবো বলেই করিনি। এই জায়গায় দাঁড়িয়ে মার খাচ্ছে হচ্ছে সাধারণ বাঙালি। একদম একদম, যে শব্দটা আমি ব্যবহার করেছিলাম, শাঁখের করাত হয়েছে সাধারণ মানুষের। আমি শুধু একটা কথা বলি, প্রথম কথা রাজাগোপাল একটা কথা বললেন, কিছু ভালো সাজেশনও দিয়েছেন, তার সঙ্গে একটা কথা বলেছেন কজন ফিরে আসছে, কজনই বা ফিরে আসছে। দেখুন এই ঘটনাটা তো 2-3 মাস ধরে মাথাচাড়া দিচ্ছে। এই 2-3 মাস ধরে মাথাচাড়া দেওয়ার পর সত্যি সত্যি কজন বাইরে থেকে ফিরে আজকে তাদের ঘরে ফিরে এসেছেন, সেই তথ্যটা তো রাজাগোপালদার কাছে নেই, আমার কাছে। দেবাংশু, কিন্তু কম্পালশনটা ভাবো, আর্থিক কম্পালশন, একটা জায়গায় সে মাথা গুঁজে চাকরি করছে, আমি বলছি 2-3 মাসে তারা কজন ফিরে এসেছে সেই তথ্য তো আমার কাছে নেই, হতে পারে অনেক সংখ্যা রিটার্ন করেছে। আমি একটা লাইন বলে শেষ করি। 2 নম্বর কথা হচ্ছে যে দেখুন পশ্চিমবঙ্গের মজুরি নিয়ে যে কথাটা হলো না, পশ্চিমবঙ্গের খরচটাও কম সেই তুলনায় এখানকার পে স্কেল। আর দ্বিতীয় কথা হচ্ছে 22 লাখ লোক যেমন পশ্চিমবঙ্গ 22 লাখ লোক যেমন বাংলা থেকে কাজ করতে যায়, তেমন 1.5 কোটির উপর লোক বাংলায় কাজ করতে পারে। দেখুন 1.5 ঘন্টা ধরে চলছে, এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবাংশু এর আগে একটা প্রশ্ন করেছিল যে নারদার ভিডিওটা ফেক
কিনা ধরবো কিনা, আমরা নারদারা ফেক বলেই ধরতাম যদি পৃথিবীর শ্রেষ্ঠ দল তৃণমূল কংগ্রেসের শ্রেষ্ঠ সহসভাপতি জয়প্রকাশ মজুমদার ওটাকে প্রেস কনফারেন্স করে না দেখাতেন। কিন্তু এখন রাজাগোপাল দা যে কথাটা বললেন, আমি খালি একটা কথাই বলি, গরিব মানুষের না এইটাই অবস্থা হয়, জলে কুমির ডাঙায় বাঘ। আমি ওখানে আছি মানে আমাকে আক্রমণের সামনে পড়তে হচ্ছে, আমি যে ফিরে আসবো, ফিরে এসে এখানে করবোটা কি, না খেয়ে মরতে হবে। এখানে আমি সরি, আমি পরের ইস্যুটায় আসতেই হবে, তার কারণ নয়তো আজকে আমি ধরাতে পারবো না। হ্যাঁ, একদম সরাসরি চিরঞ্জিত চক্রবর্তী 21-এর মঞ্চে যে সেলিব্রিটিরা গেছিলেন, যারা শিল্পীরা গেছিলেন, তাদের নিয়ে পরিষ্কার প্রশ্ন তুলেছেন। কি প্রশ্ন তুলেছেন একেবারে নিজের কানে শুনুন, তারপর তাই নিয়ে আলোচনায় আসবো। কিন্তু এখানে যেতে যেতে বলে দেব এই বিষয়টায়, সেটা হচ্ছে এতক্ষণ আমরা আলোচনা করলাম ফেক ভিডিও, জাল পাসপোর্ট, জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড, এই সব নিয়ে একটা গোটা আস্ত দূতাবাসী জাল এই দেশের উত্তরপ্রদেশ রাজ্যে ঠিক এই রকম হয়েছে। কিন্তু এটা এখন দেখাবো না, এটা শেষ পাতে মিষ্টি মুখের মতো। তার আগে চিরঞ্জিত চক্রবর্তী। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাও শক্ত, তো সেক্ষেত্রে হয়তো আরেকটা অপশান হতেও পারে, সেটা হচ্ছে একটু পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকা। তৃণমূলের 21শে জুলাইয়ের সভা প্রতি বছরই আলো করে থাকে টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রী পরিচালকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতা, প্রণাম করা, নানা ভূমিকায় তাদের মঞ্চে দেখা যায়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। বুদ্ধিজীবী থেকে শুরু করে টলিউডের প্রত্যেকে এসছে। সবার নাম বলতে গেলে হয়তো আমাকে 100টা নাম বলতে হবে, কিন্তু আমি শ্রাবন্তী সায়ন্তিকা থেকে শুরু করে রচনা জুন থেকে শুরু করে লাভলি শতাব্দী থেকে শুরু করে আমি সবাইকেই দেখতে পাচ্ছি। এদের মধ্যে কেউ তৃণমূলের প্রথমবারের বিধায়ক, কেউ তৃণমূলের নেতাকর্মী। এই আবহেই টালিগঞ্জের শিল্পীদের তৃণমূলের দিকে ঝোঁকা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের 3 বারের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। সবাই একটা তো জায়গা চায়, একটা তো কোনো একটা ফুটিং চায়, একটা পাওয়ার চায়। তো যদি সেটা তার ইন্ডাস্ট্রিতে যদি জায়গাটা ডোমেইনটাই ছোট হয়ে গিয়ে থাকে, সাম্রাজ্যটাই ছোট হয়ে গিয়ে থাকে, তাহলে সে আর একটা অল্টারনেটিভ চাইতেই পারে, বা পার্সিয়ালি চাইতে পারে, পুরোপুরি না গিয়েও চাইতে পারে, দুটো মিলিয়েই হয়তো হতে পারে। 11 বছর ধরেই দেখছি এই ভিড়, কারণ এটা কমে নেই কিছু। যে কোনো আর্টিস্টই চাইবে বড় ভিড়, তাকে সার্ভাইভ করতে হবে, এর মধ্যে বাঁচতে হবে। এবারের 21শে জুলাইয়ের মঞ্চে তৃণমূলের এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী, বিধায়ক, সাংসদের পাশাপাশি দেখা গেছে বিজেপি ছেড়ে আসা শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রিমঝিম মিত্রদেরও। ছিলেন সৌমিত ঋষা কুণ্ডু, ভরত কল, বিভান ঘোষ থেকে শ্রীতমা ভট্টাচার্য, প্রিয়া পাল সহ টেলিভিশনের একগুচ্ছ পরিচিত মুখও। টেলিভিশন থেকে বেশি রিপ্রেজেন্টেশন ছিল এরকম মনে হলো আমার দেখে। আবার কয়েকজন ছিল যারা ওই দলে গিয়েছিল একসময়, আবার এই দলে চলে এসছে, এরকম আছে। সাউদ্দি টাবন্তি আছে যারা, তো রিমঝিম আছে, বোধহয় রূপাঞ্জনা ছিল। 21শে জুলাইয়ের মঞ্চে ছোট পর্দা, বড় পর্দার মুখেদের ছড়াছড়ি হলেও উপস্থিত ছিলেন না চিরঞ্জিত চক্রবর্তী। তৃণমূলের আমার মনে হয় না প্রয়োজন আছে, সেটা প্রথমে হয়তো থাকতে পারে। প্রথমে যখন এসছিলাম আমরা 11-তে, আমার যখন বলেছিলেন যে আমার একটা সিট দরকার, সেটা আপনি আনতে পারেন। মিমি যখন জিতেছে নুসরত বিরাট লাখ লাখ ভোটে জিতেছে, তো কিন্তু এখন আমাদের যেরকম অবস্থা 20-25 বছরে মমতা ছাড়া আমি কিছু দেখছি না। দেবকে দিয়ে কাকে, হিরণকে আরেকটা স্টারকে মারা যায়, লকেটকে চাপা দেওয়া যায় রচনাকে দিয়ে, এরকম আর কি। ওভারঅল লাগে না। চিরঞ্জিত যেটা বলছেন যে একটা সময় শাসক দল তৃণমূলের এই সমস্ত অভিনেতা অভিনেত্রী বা স্টারদের দরকার ছিল, কিন্তু তৃণমূলের যে এখন অবস্থা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এখন অবস্থা, তাতে স্টারদের আর দরকার নেই তৃণমূলে, বরং স্টারদের তৃণমূলকে দরকার। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। দেবাংশু, দুটো মোদ্দা কথা। এক হচ্ছে যে ইন্ডাস্ট্রি ছোট হয়ে যাচ্ছে বলে রাজনীতির সঙ্গে যোগ এবং 21-এর মঞ্চটা অপশান হিসেবে শিল্পীরা দেখছে, এবং 2 হচ্ছে যে তৃণমূলের আর তারকার দরকার নেই, তারকাদের এখন তৃণমূলকে দরকার। দেখুন, দ্বিতীয় কথাটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি বুঝতে পারলাম না তিনি কোন অর্থে বলতে চাইলেন। তবে চিরঞ্জিত দা, আমি একটা কথা বলছি, চিরঞ্জিত দা, শতাব্দী রায় বা প্রয়াত তাপস পাল, এরকম কিছু মানুষ আছেন যারা একদম প্রথম দিনের আমাদের সঙ্গী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে দুজনের নাম বললে, একজনের সাংসদ হিসেবে 3 বারের, আর একজন চিরঞ্জিত চক্রবর্তী বিধায়ক হিসেবে 3 টার্মের, একদম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা কথা বলি যে দেখুন, ওইখানে আমি ওই মঞ্চের কথা যদি বলি, আমাদের মঞ্চে যারা ধরুন ইতিমধ্যেই বিধায়ক হয়ে গিয়েছেন,
তারা মানে অলরেডি সেলিব্রিটি ছিলেন, বিধায়ক হয়ে গিয়েছেন, তারা তাদের বিধায়কদের জায়গায় বসেছেন। আমিও ছিলাম, আমার পাশেই ধরুন কাঞ্চন মল্লিক বসেছিলেন, আরো কয়েকজন আমি বলছি যারা এসছেন রাজনীতিতে, তারা কিন্তু রাজনীতিতে আসার পর তাদের সেলিব্রিটি তকমাটা বজায় থাকার সাথে সাথে তাদের আরেকটা সত্তাও যোগ হয়েছে, পলিটিশিয়ানের তকমা, জনপ্রতিনিধির তকমা। তো এটা আমার উপরে নির্ভর করছে যে আমি আমার কোন তকমাটাকে বেশি বড় করে দেখব, আমি আমার কোন সত্তাটাকে বেশি বড় করে দেখব। আমার মনে হয় তার উপর দাঁড়িয়ে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নির্ভর করে। 75 বছরের চিরঞ্জীব আমার মনে হয় যে সঠিক কথাই বলেছেন, কিন্তু একটা জায়গায় গ্যাপ আছে। সেটা হলো যে এই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের যে নির্বাচনী ইশতেহার বের করেছিলেন, তাতে তামিল তেলেগু মতন ইন্ডাস্ট্রি, মানে বাংলার যে টলিউড ইন্ডাস্ট্রি বামেরা শেষ করে দিয়েছে, সেটাকে রিভাইভাল কথা বলেছিলেন। আজকে তার বিধায়ক বলতে হচ্ছে যে ইন্ডাস্ট্রি ছোট হয়েছে। ছোট হয়েছে কেন? ইন্ডাস্ট্রি ছোট আপনারা করেছেন, ইন্ডাস্ট্রিকে গলা টিপে মেরেছেন আপনারা। আপনারা যে রাজনৈতিক নেতাদেরকে ওখানে বসিয়েছেন তাদের অঙ্গুলি হেনলে প্রত্যেককে চলতে হয়। প্রত্যেকটা কর্মী যারা কারিগরি কর্মী থেকে শুরু করে যারা অভিনেতা তাদেরকে সবাইকে চলতে হয়। একটার পর একটা ঘটনা প্রতিনিয়ত উঠে আসে যেখানে পরিচালকরা স্বাধীনভাবে কোনো পরিচালনা করতে পারেন না, অর্থাৎ সিনেমা নির্মাণ করতে পারেন না। একই সাথে প্রমোটারদেরকে দিয়ে ব্যবহার করে বাংলায় 600 সিনেমা হল ছিল, সব সিনেমা হলগুলো আপনারা দখল করেছেন আপনারা সিনেমা হলগুলোকে দখল করে পিভিআর তৈরি করেছেন আপনারা। ফলে একদিকে আপনাদের জমি হাঙ্গররাও সিনেমা হলগুলো দখল করেছে, আরেকদিকে আপনাদের নেতাদেরকে বসিয়েছেন, বিশ্বাস পরিবারকে বসিয়েছেন যারা ইন্ডাস্ট্রিটাকে গ্রাস করেছে। আমি বলছি বিশ্বনাথ দা, বিজেপি করা এখনো বহু তারকা আছেন যারা নিয়মিত হিট হিট সিনেমায় অ্যাক্টিং করছেন, সিরিয়াল করছেন। আপনি বলেন সিঙ্গেল স্ক্রিন প্রমোটার দিয়ে ভাঙিয়ে দিয়েছে, মানে আপনি দেখেছেন তৃণমূল প্রমোটার পার্টি বলে যে সিঙ্গেল স্ক্রিন ভাঙো। ভারতবর্ষের কোন জায়গাতে এখন সিঙ্গেল স্ক্রিন আমরা মাল্টিপ্লেক্স রাজত্ব করছে না, বিশ্বটা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় সাউথ আফ্রিকা মাল্টিপ্লেক্সের রাজত্ব সেখানেও করেছে। আপনি কি করবেন? 100টা উদাহরণ দিতে পারি। আরে অ্যাকশন আপনি তোমরা তো জানো টালিগঞ্জ চাল দখলে আছে, কে কোন নেতা দখল করে আছে? আপনি বলুন টালিগঞ্জ আমার তো মনে হয় টালিগঞ্জের দখলদারি আমার বক্তব্য না, দেবের বক্তব্য। তোমার যে সাংসদ দেব সে সিনেমা ঠিক মতন করতে পারে না, তুমি জানো কি যেটা? আপনি কদিন একটা লাইন বলে নিয়ে যাবেন, আপনি কদিন পর এটাও বলবেন যে তৃণমূল তুমি ওই যে অরিন্দম শীলের গল্পটা জানো তো? লোক পাঠিয়ে তুমি জানো তো রাষ্ট্রপতি কি অভিযোগ করেছিল? খুব দ্রুত দেখুন, অত্যন্ত বিশ্বাসের সঙ্গে এবং অত্যন্ত বিশ্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেস এই ফিল্ম ইন্ডাস্ট্রির পরিসরটা ছোট করেছে। এবং এই যে যাদের বসিয়েছে, এটা দুটো কারণ। একটা তো সেলিব্রিটি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন তিনি সিরিয়াল দেখেন। আরেকটা বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন যে এদেরকে প্রার্থী না করলে যা গোষ্ঠীকন্দল চলছে, একেবারে এই গোষ্ঠী মারছে অন্য গোষ্ঠীকে, এদেরকে প্রার্থী করলে বড় সময় পাবো না। আমাকে বলতে বলেছে, আমি বলবো। কথাটা হচ্ছে এই খুব বিরাট পরিসরে আলোচনা করার সুযোগ নেই, কিন্তু এইটুকু বলছি, ইন্ডাস্ট্রি ছোট হয়ে যাচ্ছে বলে অনেককে এখন রাজনীতিতে ঢুকতে হচ্ছে। তার সবচেয়ে বড় উদাহরণ চিরঞ্জিত নিজেই। তার থেকে বড় কথা হচ্ছে, আমি খুব সাধারণভাবে একটা কথা বলছি, আমি খালি আমার পার্টির পক্ষ থেকে নয়, রাজনৈতিক একজন কর্মী হিসেবে রাজনীতিটা না কারোর ক্ষেত্রেই কোনো রিটায়ারমেন্ট বেনিফিট প্যাকেজ হয়ে যাওয়া উচিত নয়। যে আমি বিভিন্ন পেশায় সারা জীবন যা করবো, তারপর যখন আমার মোটামুটি রিটায়ারমেন্টের সময় চলে আসবে, কাজের সুযোগ কমে আসবে, সে আমি অ্যাক্টর হই, আমি ক্রিকেটার হই, আমি ফুটবলার হই, যেই হই না কেন, সাংবাদিক হই, আমার যখন অন্য জায়গা থেকে আমার পয়সা কমে আসবে, তখন রাজনীতি হচ্ছে আমার কাছে একটা নিশ্চিত পেনশন, মাস গেলে মাইনের একটা সুযোগ হয়ে যাবে। এইটা যদি হয় সেক্ষেত্রে রাজনীতির আমার এখানে দেবাংশু, আমার এই তথ্যের খাতিরে আরেকটা জিনিস বলতে হবে। এখন এই যাবতীয় আলোচনা এবং এই ভিডিও কেয়া দাবি করেছিল যে ফেক, এখন পার্থপ্রতিম রায় বলছেন এই ভিডিও সত্যতা আমি যাচাই করিনি বলে তার ব্যাখ্যা দিয়েছেন, কে তাকে পাঠিয়েছে কি। আমি বলছি জনপ্রতিনিধি, ইনি একজন জেলার প্রাক্তন সভাপতি। আমি বলছি এই যদি দায়িত্ববোধ হয় যে বাঙালিরা মার খাচ্ছেন, সেটা নিয়ে যার যা ইচ্ছে পোস্ট করা যায়, আমি বলছি এটা নিন্দনীয়। এই নিন্দা দিয়ে একদম আমি বলছি এতগুলো মানুষকে বিভ্রান্ত করা হলো, আমরা এই নিন্দা করলাম, একেবারে স্পষ্ট নিন্দা করলাম প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন এমপি। আমি বলছি
একজন প্রাক্তন জনপ্রতিনিধির এইটুকু দায়িত্ববোধ থাকা উচিত। আমি বলছি দিস ইজ টু মাচ। আমি হ্যাঁ তাহলে অবশ্যই অনেক সুন্দর, তার সাথে এটাও ভেরিফাই করা হবে যে বললো এনআরসি নোটিশ একদম নিঃসন্দেহে আমি বলছি মারাত্মক। কিন্তু এই চিরঞ্জিত ইস্যুতে চিরঞ্জিত চক্রবর্তী যা বলেছেন তা নিয়ে একেবারে স্পষ্ট। তারকারা যারা গেছিলেন, যারা ছিলেন ওখানে, তারা কি বলছেন পাশাপাশি সেটাও দেখাবো, দেখুন। তৃণমূলের 21শে জুলাইয়ের মঞ্চে টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীদের ভিড়। আদ্যপান্ত রাজনৈতিক অনুষ্ঠানে টালিগঞ্জের কলাকুশলীদের ভিড় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাও শক্ত, তো সেক্ষেত্রে হয়তো আর একটা অপশান হতেও পারে, সেটা হচ্ছে একটু পলিটিক্সের সঙ্গে যুক্ত থাকা। ইন্ডাস্ট্রিটা ছোট হয়ে গেছে, এই যে জায়গাটা এই সংকীর্ণ হয়ে যাওয়ার জন্যে এই স্টার তো তৈরি হচ্ছে না, আর এখানে কাজ তো কমে গেছে না। তৃণমূলের 3 বারের তারকা বিধায়কের এই তির্যক মন্তব্য যে ভালোভাবে নিতে পারেননি তৃণমূলের নব্য নেতানেত্রীরা তা স্পষ্ট। বাংলা ইন্ডাস্ট্রিতে এতগুলো মানুষ সার্ভাইভ করে এই সিনেমার কাজ করে, সো আমার মনে হয় যে ইন্ডাস্ট্রিটা যদি এতটাই ছোট হয়ে থাকতো তাহলে আমরা এখানে সার্ভাইভ করতে পারতাম না। আমাদের প্রফেশন থেকে কেউ পলিটিক্সে গিয়ে থাকে, সে গেছে তার চয়েস এবং তার অপরচুনিটি এসছে তাই গেছে। এবং আমার মনে হয় যে আমি যাদেরকে চিনি বা যাদেরকে এই মুহূর্তে যদি যাদেরকে নাম আছে ধরো এই পলিটিক্সের সঙ্গে, তারা প্রত্যেকে ভীষণ অ্যাক্টিভ। এবং চিরঞ্জিতদার যদি কথা বলি, উনিও তো পলিটিক্সে মানে উনি আমাদের অনেক আগে পলিটিক্সে এসছে, তৃণমূলের আইডিওলজি ভালো লেগেছে তাই এসছেন। এত কিছু মাথায় নিয়ে আসেনি যে আর চিরঞ্জিত একজন স্টার, তাকে নিতে হবে, বা আমি একজন স্টার, আমাকে পলিটিক্সে গেলে আমার আরো বেনিফিট হবে। আমার মনে হয় এইসব দিয়ে আসেনি আর কি। চিরঞ্জিত দা আমাদের ইন্ডাস্ট্রির অনেক সিনিয়র একজন অ্যাক্টর এবং আমাদের সকলের খুবই প্রিয় একজন মানুষ এবং অভিনেতা, এবং উনি দীর্ঘকাল ধরে দিদির সাথে রয়েছেন। তো উনিও তো একসময় দিদির সাথে এসে যুক্ত হয়েছিলেন, তো নিশ্চয়ই সে সার্ভাইভ করার জন্য নয়। উনি তো যে সময় দিদির সাথে এসেছিলেন সেই সময় তো বাংলা সিনেমা সেই অর্থে মানে আরো বড় জায়গায় ছিল। তো উনিও ভালোবাসার টানেই এসেছিলেন দিদির প্রতি, আমরাও সেই দিদির প্রতি ভালোবাসার টানেই এসেছি। টেলিভিশন ইন্ডাস্ট্রি কিন্তু খুবই ভালোভাবে এগিয়ে যাচ্ছে এবং ভীষণ ভালো ভালো কাজ হচ্ছে টেলিভিশনে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে কাজ থাকা না থাকা বা ইন্ডাস্ট্রি ছোট বড় হওয়ার সাথে এটার কোনো সম্পর্ক নেই। কারণ 21শে জুলাইটা না একটা আবেগ, মানুষের কাছে একটা মানে ভালোবাসা আবেগ থেকে অনেকেই আসেন। এবং আমরা যদি দেখি শুধু টেলিভিশন ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, খেলার মানে ক্রীড়া জগতেরও অনেকে ছিলেন, সেখানে অনেক বুদ্ধিজীবীরা ছিলেন। আমিও যখন ব্যক্তিগতভাবে বিধায়ক ছিলাম না, তখন শিল্পী হিসেবেও কিন্তু আমি বহুবার 21শে জুলাইয়ের মঞ্চে গেছি। তৃণমূলের পরিচালক, অভিনেত্রী, বিধায়করা দলেরই বর্ষিয়ান বিধায়কের মন্তব্যের সঙ্গে সহমত না হলেও চিরঞ্জিত চক্রবর্তীর মন্তব্যকে সমর্থন করেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তাঁর কথা এটা স্পষ্ট যে তৃণমূল কি হাল করেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির। আগে প্রায় বছরে শখানেক ছবি হতো, এখন 30-40টা সিনেমায় এসে ঠেকেছে। এমন জোর করে নিয়ম নীতি চাপিয়ে দিয়েছে টলিউড ইন্ডাস্ট্রিতে যারা তৃণমূলী মাতব্বর। এই সমস্ত কিছু চিরঞ্জিত বাবু জানেন এবং তিনি জানেন যে তিনি অসহায়। তিনি এরকম প্রচুর পরিচালকের ছবিতে ইদানিং সিরিজে অভিনয় করেছেন, তাদেরও শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে চিরঞ্জিত চক্রবর্তীর মন্তব্য ঘিরে তুঙ্গে বিতর্ক। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, হিন্দল দে, এবিপি আনন্দ। দেখুন, এই এতক্ষণ কি নিয়ে এত আলোচনা, এত ঝগড়াঝাঁটি হচ্ছিল না? জাল ভোটার কার্ড, জাল আধার, জাল প্যান কার্ড, জাল রেশন কার্ড। কিন্তু ভাবতে পারেন একটা গোটা আস্ত দূতাবাসী জাল, গল্প কথা নয় এবং ভারতবর্ষের বাইরে কোনো জায়গা নয়, একেবারে খাস আমাদের দেশের উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটেছে। এবং সেই জাল দূতাবাস থেকে, যেটা সব থেকে মারাত্মক, ভেরি সিরিয়াস নোট, 12টা কূটনৈতিক পাসপোর্ট, কূটনৈতিক নাম্বারযুক্ত 4টে গাড়ি, আমাদের ভারতীয় বিদেশ মন্ত্রকের স্ট্যাম্প সহ বহু জাল নথি এবং অবশ্যই বিদেশি মুদ্রা পাওয়া গেছে। একটা আস্ত দূতাবাসী একেবারে জাল। দেখুন, জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড, জাল প্যান, জাল পাসপোর্ট, জালিয়াতির হাজারো নজির দেখে ফেলেছি আমরা। এবার আস্ত একটা জাল দূতাবাস, এটাই বোধহয় দেখা বাকি ছিল। ভুয়ো পরিচয়পত্র ঘিরে রাজনীতি যখন সরগরম, তখন দেশের রাজধানী দিল্লির নাকের ডগায়
বিজেপি শাসিত উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মিলল ভুয়ো দূতাবাসের হদিশ। ওয়েস্ট আফ্রিকা নামে স্বীকৃতিহীন দেশের রাষ্ট্রদূত সেজে ভুয়ো দূতাবাস খুলে সেখানে দিনের পর দিন চলছিল প্রতারণা। এই ঘটনায় গাজিয়াবাদের কবিনগর থেকে হর্ষবর্ধন জৈন নামে একজনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের গাজিয়াবাদ ইউনিটের স্পেশাল টাস্ক ফোর্স। অভিযোগ, সাবোরগা, পুলভিয়া, লুডোনিয়ার মতো দেশের কূটনীতিক বলে নিজের পরিচয় দিতেন ধৃত হর্ষবর্ধন। यूपी एसटीएफ के नोएडा यूनिट ने दिनांक 22/7/2025 को गाजियाबाद में एक चल रहे अवैध दूतावास चला रहे व्यक्ति को पकड़ा है। इस व्यक्ति का नाम है हर्षवर्धन जैन। इसके पास से कुछ गाड़ियां भी बरामद हुई है जिनमें इसने डिप्लोमेटिक तरीके की नंबर प्लेट्स लगा रखी है। গাজিয়াবাদের কবিনগর এলাকায় এই প্রাসাদের মতন বাড়ি ভাড়া নিয়েছিলেন হর্ষবর্ধন। বাইরে পার্ক করা থাকতো বিলাসবহুল সব দামি গাড়ি, তাতে লাগানো বিভিন্ন দেশের স্টিকার। নিজেকে প্রভাবশালী প্রমাণ করতে রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ভুয়ো ছবিও ব্যবহার করত ধৃত। ये कई सारी मॉर्फ फोटोग्राफ का भी इस्तेमाल करता था, जिसमें इसने अपने आप का कई गणमान्य लोगों के साथ में मॉर्फ फोटो भी बना रखे। इसका मुख्य काम ऐसी आइडेंटिटी दिखा करके लोगों को दलाली करना, विदेश में काम दिलाने का बात कहते हुए लोगों के साथ में दलाली करना, इसके अलावा उनसे ठगी करना और कुछ शेल कंपनियों के माध्यम से हवाला का रैकेट चलाना, ये काम ये करता था। বুধবার উত্তরপ্রদেশের এসটিএফ অভিযান চালিয়ে কূটনৈতিক নম্বর প্লেটযুক্ত 4টি গাড়ি, 12টি দেশের কূটনৈতিক পাসপোর্ট, বিদেশ মন্ত্রকের স্ট্যাম্প, জাল নথি, 2টি জাল প্যান কার্ড উদ্ধার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন দেশ এবং কোম্পানির 34টি রবার স্ট্যাম্প এবং 44.5 লক্ষ নগদ এবং বেশ কয়েকটি দেশের বৈদেশিক মুদ্রা। এখানে তোমরা পাওনি, নকল টোল প্লাজা পাওয়া গেছে, টোল উঠেছে, তারপরে যেই ধরা পড়লো তখন সব রাতারাতি উঠে গেল। সব সর্বত্র এই জিনিস চলছে, সারা ভারতে এসব চলছে। এখন একটাই জিনিস বাকি আছে, নকল জাজ, ওইটা বেরোবে, তারপরে দেখি শেষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে জাল ভোটার, জাল আধার নিয়ে লাগাতার তৃণমূলকে নিশানা করে চলেছে বিজেপি। এবার বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আস্ত ভুয়ো দূতাবাসের হদিশ মিলতেই তা নিয়ে সরব তৃণমূল। দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ, নজিরবিহীন একটা ভুয়ো কূটনৈতিক লোক ধরা পড়ছে, যে একটা ভুয়ো দূতাবাস চালায়। তার কাছে গোটা 20-30 দেশের নথি বেরোচ্ছে। কোথায় হচ্ছে? উত্তরপ্রদেশে হচ্ছে। আর হয়রানি কাদের হচ্ছে? বিরাট একটা জালিয়াতির হদিশ, যেটা ওখানকার উত্তরপ্রদেশের এসটিএফ করেছে, সেটা স্বাভাবিকভাবেই একটা স্বস্তির বিষয় এবং তার সাথে সাথে চিন্তারও বিষয়। আরও কোথায় এই জাতীয় জালিয়াতি হচ্ছে তার জন্য আরও সতর্ক এবং সতেজ আমাদেরকে থাকতে হবে। সূত্রের খবর, ধৃত হর্ষবর্ধনের বিরুদ্ধে এর আগেও অবৈধ স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। অভিযুক্তকে জেরা করে তার নেটওয়ার্ক কতদূর তা জানার চেষ্টা করছে উত্তরপ্রদেশ পুলিশ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।